হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ইকোনমি হচ্ছে দুই প্রকার, একটা ফ্রি ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমি বা মার্কেট ইকোনমি, আরেকটা হচ্ছে তোর প্ল্যান্ড ইকোনমি বা ক্লোজড ইকোনমি বা কমান্ড ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমি। হ্যাঁ, আচ্ছা, তো ফ্রি ইকোনমি কোনগুলা, যে জায়গায় জিনিসপত্রের দাম প্রডিউসার নিজে, মানে যে প্রডিউস করে সে নিজে ফিক্স করে, মানে সেলার যে নিজে ফিক্স করে, এটা হচ্ছে ফ্রি ইকোনমি। হ্যাঁ, তারপর ও যে কোনো জায়গায় ওর দোকান বসাইতে পারে, ওর কারো কাছে পারমিশন নেওয়া লাগে না, ঠিক আছে। আর ও সেম, সাপোজ আমি আজকে একটা চায়ের দোকান খুলছি, আমি আরেকটা চায়ের দোকানদারের লগে আমি কম্পিটিশন করতে পারবো। ও যদি 5 টাকায় বেচে আমি 2 টাকায় বেচতে পারবো, এটা নিয়ে আমার কেউ কোনো কথা কইবো না। এটা হচ্ছে ফ্রি ইকোনমি। আর প্ল্যান্ড ইকোনমি কোনটা, যে জায়গায় গভর্নমেন্টের হাত থাকে, সরকারের হাত থাকে। যেমন আমি যদি একটা চায়ের দোকান বসাতে যাই, আমার গভর্নমেন্টের কাছে পারমিশন নিতে হইব। চায়ের একটা ফিক্সড প্রাইস থাকবো যেটা গভর্নমেন্ট সেট করে দিব, সাপোজ 5 টাকা। 5 টাকা যদি গভর্নমেন্ট সেট করে দেয়, আমি ওই 5 টাকায় সেট সেট মানে সেট, আমি ওইটা থেকে কমেও বিক্রি করতে পারবো না, বেশিতেও বিক্রি করতে পারবো না। তো এই যে এই জিনিসটা জায়গায় লিখছি দেখ, বাই সেল ডিসিশনস আর মেড বাই দি গভর্নমেন্ট, ইন্ডিভিজুয়াল হ্যাভ লেস কন্ট্রোল, মানে ওই প্রডিউসারের কন্ট্রোল কম থাকে ওই জায়গায়। তারপর দি ফ্যাক্টরি ল্যান্ড এন্ড বিজনেস আর ওন্ড বাই গভর্নমেন্ট, মানে তুই যে জায়গায় ওই ফ্যাক্টরিটা বসাবি বা তোর দোকান বসাবি, ওই জায়গা জমি ওই ফ্যাক্টরির জিনিসপত্র সবই গভর্নমেন্টের আন্ডারে থাকবো, মানে সরকারি তোরে দিব, তুই জাস্ট ওই জায়গায় বসে বিজনেস করবি। তারপর এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, তুই যদি একটা দোকান বসাইতে চাস, সব নিডস পারমিশন ফ্রম গভর্নমেন্ট, গভর্নমেন্ট কাছে পারমিশন লাগবে, যেটা কইলাম। গভর্নমেন্ট রান সিমিলার শপ, মানে গভর্নমেন্টের সাপোজ চায়ের দোকান বাংলাদেশে যতগুলো আছে সবই ওই সরকার চালায়, ঠিক আছে। তারপর হচ্ছে গভর্নমেন্ট ফিক্স দি প্রাইস, যেটা কইলাম, গভর্নমেন্ট প্রাইসটা ফিক্স করে, প্রোডাকশনও গভর্নমেন্টই মানে কন্ট্রোল করে, কতটুকু প্রোডাকশন হইব না হইব, কতটুকু মানুষ কনজিউম করবো না করবো। এটা হচ্ছে ডিফারেন্স। হু মেক্স দি ডিসিশন, হ্যাঁ, ফ্রিতে ইন্ডিভিজুয়াল যে যার বিজনেস সে করে, আর প্ল্যান্ডে গভর্নমেন্ট করে। ওনারশিপ, প্রাইভেট ওনারশিপ, মানে ওই যে মালিক নিচে ওনার ওনার, আর হচ্ছে এটা পাবলিক, মানে পুরো দেশের রাষ্ট্রীয় সম্পদ। তারপর হচ্ছে প্রাইস হচ্ছে ফিক্স করে কে, একজন সাপ্লায়ার ডিমান্ডের উপরে প্রাইসটা ফিক্স হয়, আর এটা হচ্ছে কি গভর্নমেন্ট করে। ফ্রিতে কি সাপ্লাই বাড়তেছে, তার মানে প্রাইস কমে যেতেছে, প্রাইস বাইরে যেতেছে, সাপ্লাই বাইরে যেতেছে, মানে এইভাবে আর কি। কনজিউমার চয়েস হচ্ছে হাই আর লো। কনজিউমার চয়েস হচ্ছে কি, মানে কনজিউমার চয়েস করতে পারে, মানে কি বলে আমি কোনটা নিমু না নিমু, কনজিউমার তো চয়েস অনেক থাকে। তারপর প্রফিট, প্রফিট তোর ফ্রিতে কি হাই অনেক, আর ইনোভেশন হয়। সাপোজ তুই যদি লাভ করতে চাস, দেখ তুই কি চাবি, যে তোর চায়ের টেস্টটা ভালো হোক, পাশের দোকানদারের থেকে তোর চাটা মানুষ বেশি খাক, তো তুই কি করবি, জায়গায় ইনোভেশন আনবি। আর বাট যে যদি তোর যদি সরকার বাধ্যবাধকতা করে দেয় 5 টাকায়, তাহলে তুই কি করবি, তুই আর ওই জায়গায় কোনো ইনোভেশন করবি না। ওই জিনিসটা লেখছে যে প্রফিট কি হাই হইব, ইনোভেশন হইব, আর প্রফিট লো হইব, লো ইনোভেশন হইব। তারপর ইনইকুয়ালিটি, হাই, দেখ এখন মনে কর বাজারে একই জিনিসের বিভিন্ন রকম দাম, মানে 5 টাকা 2 টাকা, এটা কিন্তু কোনো ইকুয়ালিটি নাই। আর ইয়ে বেলায় কি ইনইকুয়ালিটি কি লো, মানে ওই ইয়ের পার্থক্যটা লো, মানে সব জায়গায় সেম দাম। আচ্ছা, তারপর আসে মিক্সড ইকোনমি, যেটা সব জায়গায় প্র্যাকটিস হয়, মানে সব জায়গায় হচ্ছে যেমন ই যে দুইটা যে ফ্রি আছে আর প্ল্যান্ড আছে, ফ্রিটা কোনো জায়গায় ব্যবহার হয় না বাস্তবে, এখন এই পর্যন্ত কোনো জায়গায় ব্যবহার হয় না প্র্যাকটিক্যালি। প্ল্যান্ড হচ্ছে একমাত্র নর্থ কোরিয়াতে ব্যবহার হয়, মানে উত্তর কোরিয়াতে ব্যবহার হয় প্ল্যান্ড ইকোনমি। আর মিক্সড ইকোনমি আমরা বাকি সবাই ব্যবহার করি, মানে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর কি কয় ইউএস, ইউকে, সবাই সবাই ব্যবহার করে এটা। আচ্ছা, মিক্সড ইকোনমির ব্যাপারগুলো কি, দি মার্কেট ডিমান্ড সাপ্লাই ক্যান ডিটারমাইন অর টেক ডিসিশন, মানে আমি ওই মার্কেটের ডিমান্ড আর সাপ্লাই নিয়ে আমি কি করবো, প্রাইস ফিক্স করবো, দোকান বসামো, যা করার আমি করবো। বাট গভর্নমেন্ট কিছু জিনিস রেগুলেট করবো, কি কি, প্রাইস, আমি প্রাইস দাম বাড়াইতে বাড়াইতে এমন বাড়াইতে পারবো না যে ওইটা মানুষের হাতের নাগালে চলে গেল, ওই জায়গায় গভর্নমেন্ট আবার বাধা দিব। তারপরে গভর্নমেন্ট আমার ওই কিছু সুবিধা দিব, যেমন হেলথ, এডুকেশন, এগুলো সবই গভর্নমেন্টের আন্ডারে থাকবো, এটা চাইলেই কেউ প্রাইভেটলি ওন করতে পারবো না। তারপর ইনশিওর মিনিমাম ওয়েজ, এখন আমি তো প্রোডাকশন করতেছি, ইনইকুয়ালিটির কথা কইলাম, আমি সাপোজ একটা মানুষের কাজ করাইতেছি 2 টাকা দিয়ে কাজ করাইতেছি, বাট আরেকজন মানুষ 5 টাকা দিয়ে করাইতেছে, বাট সরকার কি করবো ওই জায়গায় এসে যে একটা পে স্কেল তৈরি করে দিব, একটা পে স্কেল তৈরি করে দিব, যে একটা মানে একটা লেভেল পর্যন্ত, মানে এই বেতনটা আমার সবাই দিতে হইব। আচ্ছা, তারপরে আইতেছে তোর হচ্ছে মার্কেট। মার্কেট জিনিসটা কি, মার্কেট হচ্ছে এমন একটা প্লেস যে জায়গায় সেলার আর বায়ার দুজনে একটা প্ল্যাটফর্মে আসে। কম্পিটিটিভ মার্কেট কোনটা, কম্পিটিটিভ মার্কেট হচ্ছে কি, যে যে জায়গায় তোর, হ্যাঁ কম্পিটিটিভ, এটা কি আমি ভুল লিখছি নাকি? আচ্ছা, কম্পিটিটিভ মার্কেট কোনটা, মনে কর একটা মার্কেটে অনেক বায়ার অনেক সেলার, তো মনে কর একজন যদি বায়ার কয় যে না আমি এখন এই দামে বেচুম না, আমি 600 টাকা নাহলে বেচুম না, বাট মার্কেটের দাম হচ্ছে 500 টাকা, তো যারা সেলার আছে তারা কি করবো, ওর কাছ থেকে নিবো না, বায়ার তো আরো অনেক, সেলার তো আরো অনেক আছে, অনেক আছে না,
ও কি করবো, জাস্ট অন্য একজন সেলারের কাছে যাইবো, বায়ার অন্য একটা সেলারের কাছ থেকে নিব। মানে এমন একটা মার্কেটে যে জায়গায় অনেক বেশি সেলার আছে, অনেক বেশি বায়ার আছে, মানুষের কাছে অপশন আছে, ওই মার্কেটটারে আমরা কইতেছি কি কম্পিটিটিভ মার্কেট। কারণ কি, ওই জায়গায় একজন চাইলেই বা দুইজন চাইলেই, কিছু মানুষ চাইলেই ওই বাজারের প্রাইসটা কিন্তু চেঞ্জ করতে পারবো না, ডিমান্ডটা চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। ডিমান্ড জিনিসটা কি, মানুষের হচ্ছে চাওয়া, যে একটা মানুষ কতটা জিনিস, কয়টা জিনিস চায় বাজার থেকে, বা কয়টা জিনিস কিনতে পারে। এর জন্য দেখ এভাবে লিখছি জিনিসটা, দি অ্যামাউন্ট অফ গুডস, সার্ভিস অর রিসোর্স দ্যাট এনিওয়ান ইজ উইলিং টু বাই অর হ্যাভ দি অ্যাবিলিটি টু বাই। মানে কিনতে চায় আর কেনার অ্যাবিলিটি আছে। এখন মনে কর আমি কিনতে চাই 10টা, বাট আমার কাছে টাকা আছে 5টা, তাহলে আমার ডিমান্ড কিন্তু ওই 5টাই, 10টা কিন্তু আমার ডিমান্ড না। এটা হচ্ছে ডিমান্ড। তারপর হচ্ছে ডিমান্ড ইউনিট। ইউনিটটা কি, ডিমান্ডের পার ডে। আমরা ওই ডিমান্ডারে পার ডেতে প্রতিদিনের ডিমান্ডও ধরতে পারি, মাসের ডিমান্ডও ধরতে পারি, বছরের ডিমান্ড ধরতে পারি, হাওয়া 1 ঘন্টার ধরতে পারি, সপ্তাহ ধরতে পারি। এখন ডিমান্ডের একটা ল আছে। লটা কি, কোনো জিনিসের দাম যদি বাড়ে ডিমান্ড কমে, প্রাইস হাই ডিমান্ড লো, দাম যদি কমে ডিমান্ড বাড়ে। এটা হচ্ছে ল আর কি, জেনারেল ল। তো এটা ডিমান্ডের একটা কার্ভ আছে। ডিমান্ড কার্ভ কি, দেখ প্রাইস যখন বেশি ডিমান্ড কম, প্রাইস যখন কম ডিমান্ড বেশি। মানে এদিকে তো ডিমান্ড বাড়তেছে, এদিকে প্রাইস বাড়তেছে। তো প্রাইস যদি বাড়ে ডিমান্ড কমে, প্রাইস আস্তে আস্তে যদি কমে তাহলে ডিমান্ড বাড়ে। আর মার্কেট ডিমান্ড জিনিসটা কি, মার্কেট ডিমান্ড হইছে, এটা তো একটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড একটা জিনিসের। সাপোজ তুই একজন সেলার, এখন মনে কর সেলার আছে 2জন, ওর কাছে ডিমান্ড করতেছে, এটা হচ্ছে ওর ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে ওর ডিমান্ড কার্ভ। দেখ ও কি করতেছে, যে এক তোর কয় টাকা এটা, হ্যাঁ যখন 2 টাকা, জিনিসের দাম যখন 3 টাকা তখন কেউ কিনতেছে না, ডিমান্ড 0। যখন জিনিসের দাম 2 টাকা তখন একজন কিনতেছে, মানে একটার জিনিসের ডিমান্ড আছে। যখন জিনিসের দাম 1 টাকা হয়েছে তখন 3টা প্রোডাক্টের ডিমান্ড আছে। এটা হচ্ছে ওর ডিমান্ড কার্ভ। আবার আরেকটা জায়গায় দেখ, ওর প্রাইস যখন 4 টাকা তখন কেউ কিনতেছে না, বাট ওর দাম যখন 3 টাকা তখনও একজন কিনতেছে, বাট ওর জায়গায় যখন 3 টাকা মানে প্রাইস আছে তখন কিন্তু কেউ কিনতেছিল না। আবার 2 টাকায় দেখ, 2 টাকায় ওর কাছে দুইটা ডিমান্ড আছে, 1 টাকায় ওর 3টা ডিমান্ড আছে। তো এখন মার্কেট ডিমান্ড কি, এই যে 2 জনের টোটাল ডিমান্ডটা হচ্ছে মার্কেট ডিমান্ড। সেম পয়েন্টে, সেম প্রাইস পয়েন্টে টোটাল যে ডিমান্ড, ওটা হচ্ছে তোর মার্কেট ডিমান্ড। দেখ এই 3 টাকার হিসাব কর তুই, দেখ 4 টাকায় কত, 4 টাকায় ওরও 0, তার মানে 4 টাকায় হচ্ছে 0। 3 টাকায় দেখ, 3 টাকায় ওর 0, ওর কত, ওর হচ্ছে 1, তাহলে ওর কত, এই যে 3, ডিমান্ড 3। তারপর দেখ 2 টাকায় দেখ, ওর ডিমান্ড 1, 2 টাকায় ওর ডিমান্ড হচ্ছে 2, তাহলে 1 আর 2 এ 3। দেখ 2 টাকায় হচ্ছে ওর ডিমান্ড হচ্ছে 3, এই যে 1 2 3, এইভাবে আর কি যোগ করে দিলে জাস্ট হয়ে যাবে আর কি হরিজন্টাল সাম। মানে সেম পয়েন্টে সবগুলো যদি যোগ করে দেয় তাহলে হয়ে যাবে। কম্পারিজন আছে দুটা কোম্পানির মধ্যে, মানে 3টে ইয়ার মধ্যে? না না না, কোনো কম্পারিজন নাই, এগুলো জাস্ট বেসিক, এগুলোর দরকার নাই, এগুলো থেকে কোশ্চেন করবো না, আচ্ছা জাস্ট কনসেপ্ট। স্যার তো কোনো গ্রাফ দেবো আগাইতে নাকি? আছে এত হতাশ হইস না, আছে সামনে। আচ্ছা দেখ, সাপ্লাই জিনিসটা কি, সাপ্লাই জিনিসটা হচ্ছে একজন সেলার যে বিক্রি করতে চায়, সে কতগুলা জিনিস বিক্রি করতে চাইতেছে বা তার কতগুলা বিক্রি করার অ্যাবিলিটি আছে। এমন মনে করো আমি 100 পিস জিনিস বিক্রি করতে চাই, কিন্তু আমার প্রোডাকশন আছে 50 পিস, আমি তো চাইলে বিক্রি করতে পারবো না। আবার মনে করো আমার কাছে আছে 100 পিস, বাট আমি 50 পিস বিক্রি করতে চাইতেছি, বাকি 50 পিস আমি রাইখা দিব, পরে যখন দাম বাড়বো আমি তখন বিক্রি করবো। তো সেক্ষেত্রে কি, সাপ্লাইটা ডিপেন্ড করতেছে কার উপর, সেলারের ইচ্ছার উপর, সেলারের অ্যাবিলিটির উপর। সাপ্লাইয়ের আবার একটা ল আছে, প্রাইস যদি বাড়ে সাপ্লাই বাইরে যায়, মানে জিনিসের দাম যদি বাইরে যায় আমি বাজারে জিনিসপত্র বেশি ছাড়বো, যাতে আমার বিক্রি বেশি হয়, লাভ বেশি হয়। আবার দাম যখন কমে যেতেছে আমি সাপ্লাই কমাই দিতেছি, যে আমি এখন বিক্রি করবো না, দাম যখন বাড়বো তখন বিক্রি করবো। এই সাপ্লাই কার্ভ কি, সাপ্লাই কার্ভ ইজ দি গ্রাফ অফ সাপ্লাই ভার্সেস প্রাইস, মানে সাপ্লাই ভার্সেস প্রাইসের গ্রাফটারে আমরা তোর সাপ্লাই কার্ভ কইতেছি, আর ডিমান্ড ভার্সেস প্রাইসের যে গ্রাফটারে আমরা ডিমান্ড গ্রাফ কইছিলাম আর কি, ওই উপরে ডিমান্ড কার্ভ কইছিলাম। তো ওই মার্কেট সাপ্লাইয়ের ব্যাপারটাও কি, মার্কেট সাপ্লাই হচ্ছে আগেরটার মতোই, সেম পয়েন্টে জাস্ট যোগ করে দিব, বুঝছস সাপ্লাই গুলা, মানে দুইটা গ্রাফ তারপরে জাস্ট যোগ করে দিব, এডিও দিব না তোরে। আচ্ছা এখানে একটু একটা জিনিস দেখ, এখানে কইছে কি সাপ্লাই বাড়লে আমার প্রাইস বাড়ে, মানে আলটিমেটলি প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, আবার প্রাইস কমলে সাপ্লাই কমে, এতটুকু বুঝছি। হ্যাঁ, কিন্তু আমার যদি সাপ্লাই যদি বাড়িয়া যায়, ঠিক আছে, মনে কর সাপ্লাই আমার অনেকগুলো হইছে, সেই ক্ষেত্রে আমার আবার ডিমান্ড কমে যাবে, আবার সবারই কাইটে আসছে নাকি আমার কাইটে আসতেছে আমার কথা? কি একজন রেসপন্স করতে, তুই কাইটে না না, মেজবারের কথা ঠিক আছে, তোমার নিয়ে প্রবলেম। ও আচ্ছা আমি এটা আবার বলি, জিনিসটা এখানে আমরা দেখছি যে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, এটুকু জেনারেলি বোঝা যায়। কিন্তু যদি আমার মনে করি এই কার্ভটার দিকে তাকাই, আমাদের সাপ্লাই বাড়ে গেছে অনুসারে প্রাইসও বাড়তেছে আস্তে আস্তে লিনিয়ারলি,
কিন্তু আমাদের প্রাইস বাড়লে তো সাপ্লাই বাড়ে, এটাই তো ল। না না না, এই যে প্রাইস হ্যাঁ বাড়লে হ্যাঁ সাপ্লাই বাড়ে। বুঝছি তো, কিন্তু আরেকটু ভাবে চিন্তা কর, আমার যদি সাপ্লাই অনেক বাড়ে সেই ক্ষেত্রে আমার প্রাইস কমে যায় না, মানে আমার অনেকগুলো আছে আমার কাছে, মানে এটা ডিমান্ড একটা কমে যায় প্যারাডক্স, না। এই প্যারাডক্সে পারা দেবো না, এই প্যারাডক্সে আমিও পড়ছিলাম, এটা একটা প্যারাডক্স, এত কিছু তোর বোঝার দরকার নাই তো। ফাইনালি তো ওই যে দেখ, সাপ্লাই বাড়লো, জিনিসপত্রের দাম আবার কমলো, করার পরে কিন্তু ইকুইলিব্রিয়াম আইতেছে, তারপরে তো যে আমরা পড়বো ইকুইলিব্রিয়াম জিনিসটা কি। ও এটা সিকোয়েন্সিয়ালি গেছে না জিনিস মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দা দা। মানে আমার তুই Continue, বলতেছিস যে continue, প্রাইস বাড়লে continue. আমার সাপ্লাই যদি কমে যায়, জিনিসের প্রাইস বাড়তাছে, হ্যাঁ হ্যাঁ আবার জিনিসের প্রাইস যদি বাড়ে আমার সাপ্লাই বাড়তাছে, দুইটা তো দুইটার মানে দুইটারে কন্ট্রাডিক্ট করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, উল্টা না। এটা চিন্তা করা লাগবে হইতেছে আচ্ছা গ্রাফ মানে গুলো কেমনে ওই যে অনেক বিজনেস পার্সপেক্টিভ ডে, মানে ডিমান্ডের আমি গ্রাফ গুলো? হইতেছে সেলার, এই পার্সপেক্টিভে বেচা লাগবে, মানে চিন্তা করা লাগবে। যেমন যদি প্রাইস বাড়ে তাহলে আমি কি করবো, আমি একজন সেলার, তাহলে আমি আরো যদি প্রাইস বাড়ে তাহলে আমি সেল করতে চামু যে আমি বেশি বেশি সেল করবো, তার মানে কি সাপ্লাই বাড়াবো আমি। আর প্রাইস যদি কমে, আমি সেলার, তাহলে আমি কি করবো, যে প্রাইস এখন কম বাজারে আমি বিষয়টা মজুত করে রাখি, প্রাইস যখন বাড়বো তখন আমি বেচবো, তখন কি আচ্ছা করবো, তাহলে সাপ্লাই কমে যাবো। আচ্ছা, এই গ্রাফটা দেখ, মার্কেট সাপ্লাই জিনিসটা কি, আগের বারের মতো দুইটা ইন্ডিভিজুয়াল মানে সাপ্লাই কার্ভ, এটা একজন সাপ্লায়ারের, এটা একজন সাপ্লায়ারের, তো মার্কেটের টোটালটা হচ্ছে ওই সেম হরিজন্টাল সাম। দেখ, যখন জিনিসের দাম 1 টাকা করে ছিল, এই সাপ্লায়ার বিক্রি করে নাই। যখন এই সাপ্লায়ার, যখন জিনিসের দাম 1 টাকা ছিল, ও বিক্রি করে নাই। এই সাপ্লায়ার যখন জিনিসের দাম 2 টাকা হয়েছে, ও একটা বিক্রি করছে। বাট এই সাপ্লায়ার সেম টাইমে যখন 2 টাকা দাম, তখন একটাও বিক্রি করে নাই, ও ধরে রাখছে না আমি আরো দাম বাড়লে বিক্রি করবো। এই জায়গায় হচ্ছে যখন 3 টাকা হয়েছে জিনিসের দাম, এই সাপ্লায়ার দুইটা জিনিস বিক্রি করছে। যখন ওর 3 টাকা হয়েছে, ও মাত্র একটা জিনিস বিক্রি করছে। ওর যখন 4 টাকা হয়েছে, ও তখন 3টা জিনিস বিক্রি করছে। ওর যখন 4 টাকা হয়েছে, ও বিক্রি করছে কয়টা, 3টা জিনিস। তো দেখ, আমি জাস্ট যোগ করবো, দেখ যখন জিনিসের দাম একটা ছিল, এই 1.0 যোগ 0 0, 2 টাকা যখন হয়েছে, ও একটা বিক্রি করছে, ও একটাও বিক্রি করে নাই, তার মানে টোটাল বিক্রি হয়েছে একটা, এই যে একটা। তারপর 3 নাম্বার যখন হয়েছে, 3 টাকা যখন হয়েছে, 3-এ দেখ ও বিক্রি করছে 2টা, 3-এও বিক্রি করছে একটা, তাহলে টোটাল হবে 4টা, 3-এ হবে 4টা। এই যখন 3 টাকা হয়েছে, তখন যাবে 4টা, আমার যাই ভুল লিখছি মনে হয় আমি, একটা, 2টা, 3টা, 3-এ 3টাই ঠিক আছে, 3-এ 3টা, 3-এ 3টা হয়েছে। 4-এ দেখ, 4-এ হয়েছে তোর, ও বিক্রি করছে 3টা, আর 4-এ ও বিক্রি করছে 3টা, তাহলে 3 3 6, এই যে 4-এ হচ্ছে এই যে 6। আবার দেখ 5-এ, দেখ 5-এ ও বিক্রি করছে 4টা, 5-এ ও বিক্রি করছে কয়টা, 5টা, এরকম। ওই যাই হোক আর কি, জাস্ট যোগ করে দিলে হয়ে যাবো, 3টা আর 5টা 8টা। এখন আসি ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা পয়েন্ট যে জায়গায় ডিমান্ড আর সাপ্লাই সেম। তো দেখ, ওই যে যখন তুই কইলি যে সাপ্লাই যদি বাইরে যায়, জিনিসের দাম বাড়ে, সরি সাপ্লাই যদি বাইরে যায়, জিনিসের দাম কমে, তো কমতে কমতে তো একটা পয়েন্টে আসে যে জায়গার পর আর মানে কি হয়, প্রাইসটা ফিক্সড হয়ে যায়। ওই পয়েন্টটা কইতেছে আমরা ইকুইলিব্রিয়াম। ওই পয়েন্টে আমার ডিমান্ড যা, সাপ্লাইও তাই, মানে সমান সমান। ঠিক আছে, ওই পয়েন্টটা, তো ওই পয়েন্টটা আমরা করতেছি ইকুইলিব্রিয়াম। এই যে when demand is equals to supply at equilibrium, buyer and seller plan are consistent, মানে ইকুইলিব্রিয়াম যে পয়েন্টটা, এই পয়েন্টে বায়ারও ভাবে যে না আমি এই টাকা হইলে ছেড়ে দিমু, আর সেলার যে সেলার সে ভাবে যে এই টাকা হইলে আমি দিয়ে দিমু জিনিসটা, আর যে বায়ার সে ভাবে কি যে এই টাকা হইলে আমি কিনবো, মানে ওদের দুজনের চিন্তা ভাবনা এক থাকে। ওইভাবে যে আমি 5 টাকা হইলে কিনবো, ওইভাবে 5 টাকা হইলে আমি বেচবো, যখন দুইটা মিল, ওই পয়েন্টে আমরা করতেছি ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, আচ্ছা। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি, মানে ওই দাম ডারে করতেছি ইকুইলিব্রিয়াম প্রাইস, আর যে কোয়ান্টিটি মানে কতগুলা ডিমান্ড আছে ওই টাইমে, ওই ডিমান্ডারের কোয়ান্টিটির আমি করতেছি হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আচ্ছা, আমরা কোয়ান্টিটি বসাইছি। কারণ গেছে কি আবার কার? এখন বুঝা 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 কারণ নাই কারণ কারো আচ্ছা দেখ, এই বরাবর আমরা বসাইছি কোয়ান্টিটি, আর এই তোর ওয়াই অ্যাক্সিস বরাবর বসাইছি হচ্ছে প্রাইস। আরো উপরে যাস না, আরো উপরে যা। এটা তো শেষ। ইকুইলিব্রিয়ামে তুমি বুঝা, ইকুইলিব্রিয়াম আচ্ছা, ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা পয়েন্ট যে জায়গায় ডিমান্ড আর সাপ্লাই সেম, মানে মানুষ যা চাইতেছে আমি ততটুকু দিতে পারতেছি। এই পয়েন্টে কি করে, বায়ার আর সেলারের মেন্টালিটি সেম। বায়ার ভাবে যে আমি 5 টাকা হইলে কিনবো, সেলার ভাবে আমি 5 টাকা হইলে বেচবো। এই যে যখন দুজনের এই মিলটা হয়ে যায়, ওই পয়েন্টে আমরা মানে বিক্রি করতে পারি কোনো একটা কিছু। তো যে দামে আমি ওই জিনিসটাতে বিক্রি করতেছি, ওই দামটারে আমি করতেছি ইকুইলিব্রিয়াম প্রাইস। আর যে কোয়ান্টিটিতে মানে যে ডিমান্ডে আমি বিক্রি করতে পারতেছি, ওই ডিমান্ডটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এটা হচ্ছে ডিমান্ড ভার্সেস তোর হচ্ছে কার্ভ, প্রাইস কার্ভ, মানে সাপ্লাই, ডিমান্ড ভার্সেস সাপ্লাই কার্ভ। এটা হচ্ছে সাপ্লাই কার্ভ, এই যে এটা যেটা এস, আর এটা হচ্ছে তোর ডিমান্ড, এই যেটা হচ্ছে ডিমান্ডের কার্ভ, এই যে এই কার্ভটা।
তো দেখ কি হইতেছে, প্রাইস যখন বাড়তেছে ডিমান্ড আস্তে আস্তে কমতেছে, এটা কিন্তু কোয়ান্টিটির এই এক্সিসটা কোয়ান্টিটি। আবার দেখ প্রাইস যখন আস্তে আস্তে বাড়তেছে, এটা হচ্ছে আমার সাপ্লাই, সাপ্লাই আস্তে আস্তে বাড়তেছে। একটা পয়েন্টে দেখ দুইটা কার্ভ একটা বিন্দুতে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট যে পয়েন্ট এটা আমরা বলছি ইকুইলিব্রিয়াম, এই জায়গাতে বিক্রি করছে। তো ইকুইলিব্রিয়াম পয়েন্টে এই প্রাইস বরাবর যে জায়গাটারে ক্রস করব এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, আর যে জায়গায় আমার এই ইকুইলিব্রিয়ামের কোয়ান্টিটি পড়বে এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। বুঝতে পারছস? মানে প্রাইস আর কোয়ান্টিটি সেম থাকবে। প্রাইস আর কোয়ান্টিটি সেম হইব না, যে জায়গায় ছেদ করব ওই কোয়ান্টিটিতে আমরা কইতেছি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আর প্রাইসটারে কইতেছি ইকুইলিব্রিয়াম প্রাইস। মনে কর তুই 5 টাকায় 10টা জিনিস বিক্রি করতে পারস, ঠিক আছে? 5 টাকায় 10টা জিনিস বিক্রি করতে পারস, তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে তোর মানে 5 টাকাটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, আর ওই 10টা জিনিস, এই 10টা জিনিস হচ্ছে তোর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আচ্ছা দেখ, প্রাইসের যে ল আছে, প্রাইসের কি, গুডস শর্টেজ, মানে জিনিসের যদি শর্টেজ হয়, শর্টেজ জিনিসটা কি, ডিমান্ডের থেকে সাপ্লাই কম আছে, তাহলে কি এটা আমার শর্টেজ? শর্টেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘাটতি, হ্যাঁ ঘাটতি, শর্টেজ, পণ্য ঘাটতি, পণ্য ঘাটতি। হ্যাঁ পণ্য ঘাটতি। তখন আমার কি হইলো, জিনিসের দাম বাইরে গেল, প্রাইস রাইজ। আবার যখন বেশি সাপ্লাই আছে, ওটা আমরা বলছি সারপ্লাস। হ্যাঁ, মানে গুড সারপ্লাস, একটা শর্টেজ একটা সারপ্লাস। সারপ্লাস কখন হয়, যখন আমার ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি থাকে, মানে বেশি হয়ে যায় আর কি। তো তখন কি হয়, প্রাইস কমে যায়, প্রাইস ফলস। তারপরে শর্টেজ ইজ কল্ড হোয়েন ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই, সারপ্লাস ইজ কল্ড হোয়েন ডিমান্ড ইজ লেস দেন সাপ্লাই। এই আচ্ছা, এখন হচ্ছে গ্রাফের ইকুইলিব্রিয়াম জিনিসটা বুঝি। দেখ মনে কর মার্কেট এ তে, এটা হচ্ছে আমার মার্কেট এ, এই পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে মার্কেট বি। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা দেখ মার্কেট এ তে কি করতেছে, এই পয়েন্টটাতে দেখ, এই সেম পয়েন্টে এটা হচ্ছে আমার কিসের গ্রাফ, সাপ্লাইয়ের কার্ভ। সাপ্লাইয়ের কার্ভ হচ্ছে, মনে করে সাপ্লাইয়ের ভ্যালুটা কত, 13, এই যে দেখ 13। এই সেম প্রাইসে দেখ আমার ডিমান্ড আছে কতটুকু, দেখ এই জায়গায় যদি এই পয়েন্টটা যদি দেখা হয়, এই পয়েন্ট হচ্ছে 8, তার মানে আমার সাপ্লাই আছে 13টা, সাপ্লাই আছে 13টা, ডিমান্ড আছে কয়টা, 8টা। তাহলে সেই ক্ষেত্রে কি আমার শর্টেজ আছে না? এই দেখ মার্কেট বি তে শর্টেজ, প্রাইস আছে $2, ডিমান্ড আছে 8টা, সাপ্লাই আছে 13টা, তার মানে কি এটা আমার সারপ্লাস, বেশি আছে আমার সাপ্লাই। আবার এ পয়েন্টে দেখ, এই এ যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আমার সাপ্লাই আছিল 8টা, সাপ্লাই আছিল 8টা, বাট সেম কস্টে এই সরাসরি যদি এই পাশে যাস, আমার ডিমান্ড আছিল 11টা। তার মানে আমার ডিমান্ড 11টা, বাট সাপ্লাই 8টা, তার মানে কি আমার ঘাটতি আছে জিনিসের, এটা হচ্ছে আমার শর্টেজ। তাহলে মার্কেট এ তে শর্টেজ আছে। তো এটার হ্যাক কি, ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপরে যদি কোনো পয়েন্ট থাকে, হোক ডিমান্ডে হোক সাপ্লাই, যদি ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপরে কিছু থাকে ওটা হচ্ছে সারপ্লাস, যদি নিচে থাকে তাহলে শর্টেজ। বুঝছস? মানে নিচে ইকুইলিব্রিয়াম পয়েন্টের নিচে যদি কোনো বিন্দু দেখ কয় যে এই বিন্দুটারে একটা অ্যানালাইজ করে, এই জায়গায় কি হইতেছে, মার্কেটের অবস্থা কি এখন, তো সেই ক্ষেত্রে জাস্ট নিচে থাকলে আমি কই দিমু এটা হচ্ছে শর্টেজ আছে, প্রাইস এত টাকা, ডিমান্ড এত ডি, সাপ্লাই এত ডি, এটা জাস্ট লেখা দিমু। আর যদি উপরে থাকে তাহলে ওটাতে কি আছে, সারপ্লাস আছে। এই সারপ্লাসটা কে নেয়? সারপ্লাসটা হচ্ছে বেশি থাকা, জিনিসপত্র বেশি থাকা, ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি থাকা। বুঝছো? আচ্ছা, আর একবার 1 সেকেন্ড একটু ইয়া করো, ওভারভিউ করো, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, 1 সেকেন্ডে বলতে এই ইকুইলিব্রিয়াম আচ্ছা দেখ ইকুইলিব্রিয়ামের যে গ্রাফটা, এই গ্রাফটাতে একটা পয়েন্টে আমরা কইতেছি ইকুইলিব্রিয়াম, যে জায়গায় ডিমান্ড আর সাপ্লাই সেম, মানে একদম সেম। দেখ 10টা, মানে ডিমান্ডও 10, সাপ্লাইও 10, প্রাইস কিন্তু আলাদা জিনিস, এই যেটা সাপ্লাই এটা ডিমান্ড, এই যে জায়গায় ইন্টারসেক্ট করছে এই জায়গায় সাপ্লাইও 10, ডিমান্ডও 10, এটা আমরা করছি ইকুইলিব্রিয়াম। এটা হচ্ছে মার্কেট এ, এটা এই বিন্দুটা হচ্ছে মার্কেট এ। তো মার্কেট এ তে এই যে কার্ভটার উপরে ছেদ করছে, সেটা হচ্ছে সাপ্লাইয়ের কার্ভ। তার মানে আমার সাপ্লাই আছে কত, এই পয়েন্টে দেখতো 8টা, দাম কত, $0.5। আচ্ছা, এই সেম $0.5 আমার ডিমান্ড কত দেখতো, এটা হচ্ছে, এটা তো ডিমান্ডের কার্ভ, আমার ডিমান্ড কত এই জায়গায় 11টা, তাহলে আমার ডিমান্ড 11টা বাট সাপ্লাই 8টা, তাহলে কি আমার সাপ্লাই শর্টেজ আছে না, এই জায়গায় কম আছে না জিনিসপত্র বাজারে। তাহলে জিনিসপত্র যদি বাজারে কম থাকে তাহলে ওটা আমরা কি করতেছি, শর্টেজ, দাম বাড়তেছে। এই ওই ওই এই যে প্রাইসটা, সেই প্রাইসটা হচ্ছে আমার তোর কি প্রাইস, না এটা ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা কিছুই না, এটা প্রাইস ডিমান্ড, এটাই সাপ্লাই। তারপরে কি এট মার্কেট বি, এখন বিতে দেখ, বিতে এই পয়েন্টে দেখ ওর ডিমান্ড তোর কি হয়, সাপ্লাই ছিল 13টা,
সেম দামে আমার ডিমান্ড ছিল কত, 2টা, মানে কি সরি 8টা, $2 আমার ডিমান্ড ছিল 8টা, সাপ্লাই ছিল হচ্ছে 13টা। তাইলে আমার 13টা যদি সাপ্লাই থাকে, ডিমান্ড যদি 8টা থাকে, তাহলে আমার সারপ্লাস আছে জায়গায়, মানে আমার জিনিসপত্র বেশি আছে, এজন্য এটা হচ্ছে সারপ্লাস। তো হ্যাক কি? হ্যাক হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টে হচ্ছে আমার দুইটাই জিনিস হচ্ছে সমান, মানে দুইটা জিনিস হচ্ছে সমান, মানে তোর কি ডিমান্ড আর হচ্ছে সাপ্লাই। এই ডিমান্ড আর সাপ্লাই যে জায়গায় সমান, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপরে যদি কোনো পয়েন্ট আমার এই পরীক্ষায় দিয়ে দেয় যে এই পয়েন্টটারে তুমি একটু এক্সপ্লেন করো, আমি জাস্ট উপরে থাকলেই কই দিই ওই জায়গায় সারপ্লাস আছে, যদি নিচে থাকে তাহলে আমি কই দিই ওই জায়গায় শর্টেজ আছে। বুঝছস? মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টের লাগে আমি তুলনা করব, নিচে থাকলে শর্টেজ, উপরে থাকলে সারপ্লাস। আচ্ছা, এখন হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড। এই যে জিনিসটা পড়লাম, এটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি। হ্যাঁ, চেঞ্জ ইন ডিমান্ড কোয়ান্টিটি, চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি, যে জিনিসটা পড়লাম, মানে যে দাগ বরাবর যেগুলো চেঞ্জ হয়, মানে দাগ বরাবর উপরে নিচে যেটা হয়, মানে দাগ বরাবর যদি উপরে নিচে হয়, এই পয়েন্টটাই দাগের উপরে আইতে পারবো, এই দাগের এদিক দিয়ে যাইতে পারবো, দাগের বাইরে রাইতে পারবো না। মানে যে কার্ভটা সেই কার্ভের ভিতরে যদি বাড়া কমা করে, এটার আমরা কইতেছি হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড কোয়ান্টিটি বা চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি। আর আমি শুধু চেঞ্জ ইন ডিমান্ড কমো একটারে, চেঞ্জ ইন সাপ্লাই কমো একটারে, এটারে কমো কখন, যখন এই কার্ভটা ডানে বামে সরবো। তো ডানে বামে কেমনে সরে? তো চেঞ্জ ইন ডিমান্ড জিনিসটা কি? মনে কর এমন একটা চেঞ্জ যে জায়গায় প্রাইস চেঞ্জ হয় নাই, বাট অন্য কোনো ফ্যাক্টরের কারণে, যেমন মনে কর আইসক্রিমের দাম মনে কর এখন গরমের দিনেও 50 টাকা ছিল, এখনো 50 টাকা আছে শীতের দিনেও, বাট গরমের দিনে কিন্তু ডিমান্ড বেশি আছিল, শীতের দিনে কিন্তু এখন ডিমান্ড নাই, তাহলে ডিমান্ড কিন্তু কমে গেছে আগের থেকে, বাট টাকা কিন্তু সেম আছে। এই যে টাকা সেম থাকা তবুও ডিমান্ড চেঞ্জ হওয়া, এটার আমরা করতেছি চেঞ্জ ইন ডিমান্ড। আর এই যে ডিমান্ডের চেঞ্জ, এটা যদি টাকার ভিত্তিতে হয়, যে না টাকা জিনিসের দাম বাড়ছে, মনে কর সেম গরমের দিনে আইসক্রিমের দাম যখন 50 টাকা ছিল তখন 10 জন খাইতো, ওইটা 70 টাকা হয়েছে, 5 জন খায়। এই যে ডিমান্ডের চেঞ্জটা টাকার উপরে যদি চেঞ্জ হয়, এটা আমরা করতেছি চেঞ্জ ইন ডিমান্ড কোয়ান্টিটি। আর যদি টাকার উপরে না হয়, অন্য কোনো ফ্যাক্টরের উপরে, তাহলে আমি করতেছি চেঞ্জ ইন ডিমান্ড, তখন আর কোয়ান্টিটি কইতেছি না। আচ্ছা দেখ, ডিমান্ডের চেঞ্জ হওয়া মানে কি, দেয়ার ইজ অ্যানাদার ডিমান্ড শিডিউল লিস্ট এন্ড ডিমান্ড কার্ভ, মানে আলাদা কোনো একটা ডিমান্ড কার্ভ আছে, আলাদা কোনো একটা শিডিউল আছে, যে জায়গায় মানুষ জিনিসপত্র কম দামে পাইতেছে। হ্যাঁ, তো ডিমান্ড চেঞ্জের মেজর কিছু ইনফ্লুয়েন্স আছে, এগুলো কি, ইনকাম। মানুষের যদি ইনকাম বাইরে যায়, মনে কর মানুষের ইনকাম বাইরে গেল, তাহলে মানুষ কি সেম জিনিসটারে বেশি ডিমান্ড করবো না? মনে কর এখন প্রাইস, মনে কর একটা আইসক্রিমের প্রাইস 70 টাকা, মানুষের ইনকাম যদি এখন মনে কর 10,000 টাকাতে বাইরে 20,000 টাকা হয়, তাহলে মানুষ কিন্তু আইসক্রিমটা কেনার মানে অ্যাবিলিটি বাড়বো, তার মানে কি মানুষ তখন আইসক্রিমের ডিমান্ড বেশি করবো। আবার ইনকাম যদি কমে যায়, তাহলে কি হবো, ডিমান্ড কমে যাবো। আবার প্রাইস একটা ইনফ্লুয়েন্স, প্রাইস যদি বাড়ে ডিমান্ড কমবো, প্রাইস কমলে ডিমান্ড বাড়বো। ফিউচার ভ্যালু, মনে কর একটা জিনিসের ফিউচারে ভ্যালু হবে, মনে কর স্বর্ণ, আমি জানি যে আজকে 50,000 টাকা স্বর্ণের দাম, কিন্তু স্বর্ণের দাম বাড়বো ভবিষ্যতে, তাহলে আমি এখন কি করবো, স্বর্ণ বেশি করে কিনে রাখবো, ডিমান্ড বাড়তেছে আমার। আবার যদি এমন হয় যে দুদিন পরে স্বর্ণের দাম কমে যাবো, তাহলে কি মানুষ এখন আর ওই স্বর্ণ বেশি দামে কিনবো না, দুদিন পরে কিনবো, তো এখন ডিমান্ড কম থাকবো। তারপরে ফিউচার ইনকাম ফ্রম দি গুড, মনে কর আমি একটা কিছু বানাইলাম, ওটা আমি ফিউচারে বিক্রি করতে পারবো ভালো দামে, ওই ফিউচার ভ্যালুর মতোই, মানে ফিউচারে ইনকাম দিবে এমন কিছু একটা আর কি। তারপর হচ্ছে তোর ফিউচার ইনকাম ফ্রম গুডস। আরেকটা জিনিস আছে ফিউচার ইনকাম, মনে কর আমি জানি যে এই মাসে আমার বেতন 10,000 টাকা, 6 মাস পরে আমার বেতন বাইরে হচ্ছে মনে কর 50,000 টাকা হইব, তার মানে কি আমি এখন কি করবো, জিনিসপত্র এখন আগে থেকে ভাঙা শুরু করে দিব, ওই যে মানে সামনে মাসে টাকা আইবো দেখে ধার করে না পোলাপান, সামনে মাসে টাকা আইবো এখন আমি ধার করে লই, ব্যাপারটা ওইরকম যে আমি সামনে আমার বেতন বাড়বো, আমি এখন একটু বাড়ায় খরচ করি, এই ব্যাপারটা হচ্ছে তোর ডিমান্ড বাড়ায় কমায়। আর একটা হচ্ছে নিজের মর্জি, মানে টাকাটা তো থাকতেই হবে, এরকম বিষয়টা না তো, টাকাটা তো থাকতেই হবে, না থাকলে কোথায় মারবেন? টাকাটা থাকতে হবে বলতে আমি এখন বেশি খরচ করবো, ব্যাপারটা তো এমন না যে আমার হাতে একদমই টাকা নাই। মনে করো আমার 10,000 টাকা আছে, আমার 5,000 টাকা সেভিংস করার কথা, বাট আমি এখন ওই 5,000 টাকা সেভিংস করবো না, আমি ভবিষ্যতে আমার তো বেতন বাড়তেছে। আরেকটা হচ্ছে নিজে গো মর্জি, ঠিক আছে, আমার ভাই মনে চাইছে নতুন একটা প্রোডাক্ট বাজারে আছে, আমি খামো, আমি দেখবো, বুঝছো? যেমন ড্রাগন ফল যখন বাজারে তখন প্রথম বাইরে ছিল, মানুষ 400-500 টাকা কেজি করেও কিনা খাইছে, বুঝছো? মানে নিজেদের ইচ্ছার উপরে। আচ্ছা, এখন হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড ইজ দি চেঞ্জ হোয়েন প্রাইস ইজ ফিক্সড বাট আদার ইনফ্লুয়েন্সেস চেঞ্জড, ওই জিনিসটাই আর কি লিখছি এই জায়গায়। আবার চেঞ্জ ইন ডিমান্ড ইজ দি চেঞ্জ, কি আমি কি এক পেজে দুইবার করছি? এক পেজে দুইবার পিডিএফ করছি। আচ্ছা, আর সাবস্টিটিউট জিনিসগুলো কি? পরীক্ষার হলো কি এটা লিখতাম মেরা মার্জি।
প্রিফারেন্স লিখবে, যে প্রিফারেন্স। ও কি করলাম রে, কই গেলাম, কোনটা কি রে, কোনটা অনেক নিচে ডেস্কটপ অনে না। পাইছি। আচ্ছা দেখ, তারপর হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউট কি, মনে করে একটা জিনিসের পরবর্তীতে আরেকটা জিনিস দিয়ে কাজ চালানো যায়। যেমন মনে করো আপেল আর কমলা, আমার টার্গেট হচ্ছে ফল খাওয়া, আমি কমলা খাইলেও খাইতে পারি, আপেল খাইলেও খাইতে পারি। তো মনে করো এখন আপেলের দাম বাড়লো, আমি মনে করো হচ্ছে কমলার মার্কেট অ্যানালাইসিস করতেছে যে কমলার ডিমান্ডের উপরে কেমন প্রভাব পড়তেছে। তো মনে করো কালকে আপেলের দাম বাইরে গেল, আপেলের দাম যদি বাইরে যায় তাহলে কমলার কিন্তু ডিমান্ড হইব, মানুষ তখন ওই আপেল কিনবো না, কমলা বেশি কিনবো। আবার তোর ইয়ের দাম যদি, আপেলের দাম যদি কমে যায় তাহলে কি করবো, মানুষ কমলা বা আপেল কেনা শুরু করবো, তার মানে কমলার ডিমান্ড কমে যাবো। এটা হচ্ছে সাবস্টিটিউট। হ্যাঁ, মানে পিপল উইল মুভ টু লেস কস্টলি অল্টারনেটিভ, মানে যেটার দাম কম থাকবো মানুষ ওটার দিকে কিনবো। আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটার সাথে আমরা আরেকটা জিনিস মানে আমার দরকার হয়। যেমন মনে কর চায়ের সাথে বিস্কিট, ঠিক আছে, চায়ের সাথে সাথে বিস্কিট, মনে কর একজন মানুষ চায়ের সাথে বিস্কিট খায়, তখন বিস্কিটের দাম যদি বাইরে যায় তাহলে কিন্তু চায়ের কিন্তু ডিমান্ড কমে যাবো। কারণ কি, আমার বিস্কিটের দাম বেশি, তাহলে আমি চা কম খামো, এটা কি বিস্কুট না সিগারেট? যাই হোক আর কি। তারপর আবার কি, মনে কর তোর যখন বিস্কিটের দাম যখন কমবো, বিস্কিটের দাম যখন কমে যাবো তখন কি হইব, বিস্কিটের দাম কম মানে আমি তখন চা বেশি খামো, আমার বিস্কিটের দাম কম, তো পিপল উইল, এখানে বিস্কিট নাই। পিপল উইল হ্যাভ লেস টোটাল কস্ট। দেখ, আমার বিস্কিটের দাম যদি 5 টাকা থেকে কমে 3 টাকা হয়, আমার চায়ের দাম যদি ফিক্সড থাকে, মনে কর চায়ের দাম 5 টাকা ছিল, 5 টাকায় আছে, আমার বিস্কিটের দাম 3 টাকা হলো তাহলে 8 টাকা। কিন্তু বিস্কিটের দাম বাইরে যদি 5 টাকা হয় তাহলে 5 5 10, তো মানুষ টোটাল কস্টটা দেখবো না যে আমার টোটাল কয় টাকা দেওয়া লাগতেছে, টোটাল আমার 8 টাকা দেওয়া হলে কি মানুষ ওইটার দিকে বেশি ঝুঁকবো, তখন চায়ের ডিমান্ড বাড়বো। এই মানে কমপ্লিমেন্টের দাম যদি বাড়ে ডিমান্ড কমে, আর সাবস্টিটিউটের দাম যদি বাড়ে তাহলে তোর ইসের ডিমান্ড বাড়ে, তোর কি বলে ওই জিনিসের ডিমান্ড বাড়ে। আচ্ছা, তারপর হচ্ছে কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে দেখ, এক্সপেক্টেড ফিউচার প্রাইসের উপরে। তো ফিউচার প্রাইস যদি বাড়ে ডিমান্ড বাড়ে, যে জিনিসগুলো আমি একটু এক্সপ্লেন করলাম ওগুলো শর্ট নোট করা আর কি জায়গায়। ফিউচার প্রাইস যদি কম থাকে মানে ভবিষ্যতের দাম কমে যাবো, তাহলে ডিমান্ড কমে। ইনকামের বেলা ইনকাম যদি বাড়ে ডিমান্ড বাড়ে, ইনকাম যদি কমে ডিমান্ড কমে। নর্মাল গুডস, এগুলো করতেছে আমরা নর্মাল গুডস, মানে ইনকাম বাড়লে ডিমান্ড বাড়ে, ইনকাম কমলে ডিমান্ড কমে। যেমন মনে কর সাপোজ আইফোন, মানুষের যদি ইনকাম বাড়ে মানুষ আইফোন কিনবো, মানুষের ইনকাম যদি কম থাকে মানুষ আইফোন কিনবো না, এগুলো করতেছি নর্মাল গুডস। আরেকটা কি, ইনফিরিয়র গুডস। ইনফিরিয়র গুডস গুলো ইনকাম বাড়লে ডিমান্ড কমে, আবার ইনকাম কমলে ডিমান্ড বাড়ে। আর মনে কর এটা আইফোন না, মনে কর এটা সিম্ফনি ফোন। আর সিম্ফনি ফোন, মানুষের যদি বেতন যদি কম হয় তাহলে মানুষ কিন্তু সিম্ফনি ফোন কি করবো, বেতন যদি বাড়ে তাহলে মানুষ কিন্তু সিম্ফনি ফোন কিনবো না, অন্য অল্টারনেটিভে যাইবো। আর যদি ইনকাম কমে তার কাছে আর অপশন নাই অন্য অল্টারনেটিভের, মানে ভালো জিনিস কেনার সামর্থ্য নাই কিন্তু, তখন সে কি করবো, মানে কম দামের জিনিসগুলা কিনবো, তখন কি হইব, যে বেশি দামি প্রোডাক্টের ডিমান্ড কি হইব, বাইরে যাবো, সরি আর কি, তোর কম দামি জিনিসের ডিমান্ড বাইরে যাবো। এইগুলোর আমরা বলতেছি ইনফেরিয়র গুডস। যেমন তোর নর্মাল গুডস বলতেছি স্বর্ণের দাম যদি বাড়ে মানুষ কি করে, মানে ইনকাম যদি বাড়ে মানুষ স্বর্ণ বেশি কিনে, ইনকাম যদি কমে স্বর্ণ কম কিনে। আর রূপার বেলায় দেখ, মানুষের যদি ইনকাম বাড়ে মানুষ কিন্তু তখন আর রূপা কিনবো না, তখন স্বর্ণ কিনবো। ইনকাম যদি কমে তখন মানুষ স্বর্ণ কিনতে না পারে রূপা কিনবো, এই হচ্ছে ব্যাপারটা। তারপরে এক্সপেক্টেড ইনকাম, যেটার কথা কইলাম যে আমার যদি আমি যদি ভাবি যে আমার নেক্সট মাসে ইনকাম কমে যাবো, তাহলে আমি কি করবো, এখন থেকেই সেভ করা শুরু করে দিব, আমি জিনিসপত্র কম কেনা শুরু করবো। আর যদি এমন হয় যে নেক্সট মাসে আমার ইনকাম বাইরে যাবো, তাহলে আমি কি করবো, এখনই নেক্সট মাসের খরচ আমি এখনই করে ফেলামো। এই জিনিসটার কারণ কি, কারণ হচ্ছে কনফিডেন্স ফর বেটার ইনকাম মেক পিপল লেস অ্যাওয়ার অফ স্পেন্ডিং। মানে মানুষ চিন্তা ভাবনা করে না, যখন দেখা যায় আমি সামনে মাসে বেশি টাকা পাবো, তখন মানুষ আর এখন চিন্তা ভাবনা করে না যে আমি এখন কয় টাকা খরচ করবো। অ্যাডভান্স স্পেন্ডিং মানে আগে থেকেই খরচ করে রাখা। ওই যে উদাহরণটা কি, মানে নেক্সট মাসে টাকা পাবো আমি এখন দাঁড় করে নেই, ব্যাপারটা হলো এরকম। আচ্ছা, তারপরে যে আমরা ঢুকলাম মেইন জিনিসে, চেঞ্জ ইন দি ডিমান্ড কোয়ান্টিটি আর হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড, দুটার পার্থক্য কি। ডিমান্ড কোয়ান্টিটি প্রাইসের উপর চেঞ্জ হয়, সেটা হচ্ছে এই কার্ভ বরাবর, মানে পয়েন্টের নড়াচড়া এই কার্ভ বরাবর। এই যেটা দেখছি, কার্ভ যদি নিচের দিকে নামে তাহলে কি হয়, ডিমান্ড কোয়ালিটি বাড়তেছে, যদি উপর দিকে যায় ডিমান্ডের কোয়ালিটি কি হইতেছে, কমতেছে, ডিমান্ড কমতেছে, ডিমান্ড কোয়ান্টিটি। বাট ডিমান্ডের বেলায় দেখ, এই যে এই লাইনটা শিফট হয়ে D1 এ আসছে, D0 ছিল D1 এ আসছে,
বাম দিকে সরা মানে ডিমান্ড কমা, ডান দিকে যাওয়া মানে ডিমান্ড বাড়া। এই কার্ভটা যদি ডান দিকে যাইতো মানে এটার উপরে যাইতো তাহলে ডিমান্ড বাড়তো, যদি এটা নিচে আসতো তাহলে ডিমান্ড কমতো। আচ্ছা, চেঞ্জ ইন সাপ্লাই জিনিসটা কি? চেঞ্জ ইন সাপ্লাই এতক্ষণ তো ডিমান্ড করলাম, হচ্ছে সাপ্লাই। তো সাপ্লাইও সেম জিনিস, যে টাকার উপর ডিপেন্ড করে না, অন্য জিনিসের উপর ডিপেন্ড করে। কার্ভটা একটু আরেকবার বুঝাই দে। আচ্ছা, কার্ভটা হইলো মানে ডিমান্ড ইন চেঞ্জ ইন ডিমান্ড কোয়ান্টিটি, মানে ডিমান্ড কোয়ান্টিটির চেঞ্জ আমরা কোনটারে করতেছি। ডিমান্ড কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে প্রাইস ফিক্সড, প্রাইসের মানে কোন প্রাইস সরি ফিক্সড, ওটাকে কি কয়, অন্যান্য ইনফ্লুয়েন্স ফিক্সড, বাট প্রাইসের উপর ডিপেন্ড করবে একদম সোললি। প্রাইস বাড়লে ডিমান্ড কমবো, প্রাইস যদি কমে ডিমান্ড বাড়বো। ওই যে নড়াচড়াটা, ওই পয়েন্টের তো একটা নড়াচড়া হবে, পয়েন্টের নড়াচড়াটা হবে এই যে লাইন বরাবর, এই লাইনের উপরে নিচে, মানে লাইনের উপরেই থাকবো, এই লাইন থেকে সরবো না। হয় লাইনের নিচের দিকে আইবো, নাহলে লাইনের উপর দিকে যাবো। লাইনের যদি উপরের দিকে যায়, সাপোজ এটা আমার একটা পয়েন্ট ছিল, এখন উপরের দিকে গেছে কোন একটা কারণে, উপরের দিকে যাওয়া মানে কি ডিমান্ড কমে গেছে, প্রাইস বাড়ছে, ডিমান্ড কমছে। আবার নিচের দিকে যদি নামে তাহলে আমার কি হচ্ছে, এটা তো কোয়ান্টিটি আর এটা হচ্ছে প্রাইস, তার মানে কি আমার প্রাইস কমছে, ডিমান্ড বাড়ছে। আর চেঞ্জ ইন ডিমান্ড কোনটারে কইতেছি, ডিমান্ড বাড়া কমা হচ্ছে এই যে লাইনটা, মানে কার্ভটাই, কার্ভ থেকে টোটালি সরে যাওয়া বলতে মানে এদিকে কি, মানে এদিকে সরে যাওয়া, বাম দিকে সরে যাওয়া, মানে বামে বা ডানে সরায়, কার্ভটা বামে ডানে সরা, এটা হচ্ছে তোর চেঞ্জ ইন ডিমান্ড। এই ডানে বামে সরার মধ্যে ইসের কোনো ইনফ্লুয়েন্স নাই, মানে টাকা পয়সার কোনো ইনফ্লুয়েন্স নাই। দেখ তুই একটা জিনিস দেখ, এই সেম টাকা আছে, এই পয়েন্টে যে টাকা আছে এই পয়েন্টে সেম টাকা আছে, বাট ডিমান্ড কমে গেছে। এই জিনিসটা হচ্ছে তোর চেঞ্জ ইন ডিমান্ড। আচ্ছা, আর চেঞ্জ ইন সাপ্লাই সেম জিনিস, একটা হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি, একটা হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই। তো কোয়ান্টিটি কোনটা, যেটা টাকার উপর ডিপেন্ড করে, ওই এটারও একটা কার্ভ আছে, আমি দেখাবো একটু পরে। চেঞ্জ ইন সাপ্লাই কখন করতেছি, যখন হচ্ছে টাকার উপর ডিপেন্ড করে না। যেমন মনে কর আমি কোনো একটা কারণে বানাইতে পারতেছি না জিনিস, বা বাজারে পৌঁছাইতেছে না কোনো কারণে, ওই জিনিসটাই আমি করতেছি কি, চেঞ্জ ইন সাপ্লাই। বাট জিনিসের দাম ঠিকই আছে, সেমই আছে, এটা হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই। আর এমন যদি হয় যে আমি তোর হচ্ছে জিনিসপত্র টাকা বাড়াই দিতেছি, দাম বাড়াই দিতেছি, সাপ্লাই বাড়াই যেতেছে, দাম কমাই দিতেছি, সাপ্লাই কমে যেতেছে, এই জিনিসটা আমি করছি চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি। এই হলো দুইটা জিনিস, দেখ এই হচ্ছে গ্রাফ, দুইটা গ্রাফ, এটা চেঞ্জ অফ সাপ্লাই। হ্যাঁ, চেঞ্জ অফ সাপ্লাই এর গ্রাফ দেখতেছি আমরা। কি রে, সাপ্লাইয়ের গ্রাফ কই? আছে নিচে, আছে। আচ্ছা দেখ, এটা হচ্ছে সাপ্লাইয়ের গ্রাফ, এটা এদিকে কিউ, এদিকে পি, উপরের দিকে পি। সাপ্লাইতে কি হয়, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, এর জন্য এরকম, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে এরকম। তো জিনিসটা যদি বাম দিকে থাকে, এটা যদি বাম দিকে থাকে তার মানে কি আমার ডিক্রিজ ইন সাপ্লাই, যদি এটা ডান দিকে থাকে তাহলে কি আমার ইনক্রিজ ইন সাপ্লাই। ওই সেম আগের কনসেপ্ট, যদি এই লাইন বরাবর নড়াচড়া করে এটা হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি, আর যদি ডানে বামে নড়াচড়া করে মানে যে লাইনটাই সরে যায় তাহলে এটার মধ্যে চেঞ্জ ইন সাপ্লাই। আর কি কি কারণে সাপ্লাই চেঞ্জ আচ্ছা, হয়? অনেক। হ্যাঁ, ওই যে এখানে ডাবল কার্ভের মিনিংটা কি জানো বললাম? ডাবল কার্ভ হচ্ছে ডি জিরোটা হচ্ছে আমার মানে নরমাল সাপ্লাই, মানে নরমাল অবস্থার সাপ্লাই। হ্যাঁ, ইনিশিয়াল সাপ্লাই, ইনিশিয়াল অবস্থা। হ্যাঁ, আর S1 হচ্ছে কোনো কারণে এদিকে শিফট হয়ে গেছে, কার্ভটা শিফট হয়ে গেছে, মানে কি সাপ্লাই কমে গেছে, এদিকে শিফট হওয়া মানে কি কমে যাওয়া, মানে সাপ্লাই কমে যাওয়া মানে এই কার্ভটা বাম দিকে সরে যাওয়া, মানে তখন আমার এই জিনিসটার লোকেশন এই জায়গায় পড়ছে। ও আচ্ছা। আবার যদি কোনো জিনিসের সাপ্লাই বাড়ে তখন আমার এই কার্ভটা সরে এদিকে এসে পড়ে। এটা কি এক্স অ্যাক্সিস এ সাপ্লাই আর ওয়াই অ্যাক্সিস এ কি ডিমান্ড নাকি? ওয়াই অ্যাক্সিস হচ্ছে প্রাইস, আচ্ছা। সবগুলারই ওয়াই অ্যাক্সিস এ প্রাইস, সবগুলারই এক্স অ্যাক্সিস এ হচ্ছে তোমার কোয়ান্টিটি। এই যে এরকম যেটা বাড়তাছে এটা হচ্ছে সাপ্লাইয়ের কার্ভ, আর যেটা এদিক থেকে এইভাবে নামতাছে এটা হচ্ছে ডিমান্ডের কার্ভ। আচ্ছা, আচ্ছা, তুমি এখন কি কি বুঝছো? কারণে? হ্যাঁ, তুই নেব হচ্ছে কিনা জিজ্ঞেস করতেছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি, দেখ মানে কি কি কারণে সাপ্লাই বাড়ে কমে। হ্যাঁ, প্রাইস অফ দি রিলেটেড গুড, মানে রিলেটেড গুড কি, সাপোজ আমার একটা ফোন বানাতে কিছু কম্পোনেন্ট কিনতে হয়, যেমন হচ্ছে ক্যামেরা, ডিসপ্লে, আর ক্যামেরার দাম যদি বাইরে যায়, মানে রিলেটেড গুডস এর দাম যদি বাইরে যায় সাপ্লাই কমে যায়, আমি বানাতে পারবো কম। তারপর প্রাইস অফ রিসোর্সেস, মানে জিনিসপত্র দাম যদি বাড়ে সাপ্লাই কমে। এক্সপেক্টেড ফিউচার প্রাইস, যদি পরবর্তীতে যদি মানে ফিউচারে যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে আমি জিনিস স্টক করে রাখি, ওটা আমি করতে সাপ্লাই কমে যেতেছে, মানে ফিউচারে যদি কোনো জিনিসের দাম বাড়ে ওটার সাপ্লাই কমে যায়।
তারপর নাম্বার অফ সেলার যদি বাড়ে সাপ্লাই বাড়ে, মানে বেশি সংখ্যক মানুষ যদি বিক্রি করা শুরু করে কোনো একটা জিনিস তাহলে সাপ্লাই বেড়ে যায়। এটার প্রোডাক্টিভিটি যদি বাড়ে তাহলে সাপ্লাই বাড়ে, মানে আমি যদি উৎপাদন ক্ষমতা যদি আমার বাইরে যায় তাহলে আমার সাপ্লাই বাড়তেছে। সাবস্টিটিউট ইন প্রোডাকশন এন্ড সাবস্টিটিউশন কি দেখ, সাবস্টিটিউশন হচ্ছে সাপোজ আমি এখন ট্রাক বানাই, আমার কোম্পানি হচ্ছে ট্রাক বানাই, বাট আমি দেখতেছি ট্রাকের থেকে আমি যদি এখন বাস বানাই তাহলে ওই জায়গায় আমার লাভ বেশি, তাহলে যে বাস হচ্ছে ট্রাকের সাবস্টিটিউট। হ্যাঁ, ওই সেম অ্যানালজি আমি ইউজ করছি আপেল আর কমলার, যে আপেলের দাম যদি বাইরে যায় তাহলে আমার আপেলের সাপ্লাই বাইরে যাব। হ্যাঁ, আপেলের প্রাইস যদি কমে যায় তাহলে আপেলের সাপ্লাই কি হয়ে যাব, কমে যাব। এই আর কমপ্লিমেন্ট জিনিসটা কি, ওই সেম জিনিস, যে একটার সাথে আরেকটা রিলেশন থাকে। যেমন দুধের সাথে ঘি, আমি যদি দুধ যদি না কিনতে পারি আমি তো ঘি বানাতে পারবো না। দুধের দাম যদি বাইরে যায় তাহলে তো আমার ঘি বানাতে আমার পরিশ্রম বেশি, মানে টাকা বেশি লাগবে, তখন আমি কি করবো, ঘিয়ের সাপ্লাই কমাই দিব বাজারে। আবার দুধের দাম যদি কমে যায় তখন আমি কম দামে ঘি বানাতে পারবো, বেশি টাকা লাভ করতে পারবো, তখন আমি ঘিয়ের সাপ্লাই বাজারে বাড়াই দিব। আচ্ছা, তারপর হচ্ছে চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি ভার্সেস চেঞ্জ ইন সাপ্লাই, ওই সেম জিনিস, একটা হচ্ছে ডিমান্ড কোয়ান্টিটি, একটা হচ্ছে সাপ্লাই কোয়ান্টিটি। তো সাপ্লাই চেঞ্জেস ডিউ টু প্রাইস চেঞ্জ অনলি, নো আদার ইনফ্লুয়েন্স, মানে আমরা তখনই সাপ্লাই কোয়ান্টিটি কইতেছি, চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি তখন কইতেছি যখন টাকার উপরে ভিত্তি করে জিনিসটার দাম, মানে কি বলে, সাপ্লাই কমতেছে বাড়তেছে, মানে প্রাইসের উপরে ডিপেন্ড করে, মানে একদম solely শুধু প্রাইসের উপর। তো ওই জিনিসটার মধ্যে সাপ্লাই চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি। আর সাপ্লাই যদি অন্য ইনফ্লুয়েন্সের উপর ডিপেন্ড করে, যেমন ওই যে যেটার কথা কইলাম যে আমি দিতে পারতেছি না বাজারে, মার্কেটে ট্রান্সপোর্ট কস্ট বাইরে গেছে, এইসব কারণে যদি হয় তাহলে আমি ওই জিনিসটারে কি করতেছি, সাপ্লাই চেঞ্জ, মানে চেঞ্জ ইন সাপ্লাই, তখন আর কোয়ান্টিটি কইতেছি না। আচ্ছা, ওই সেম কার্ভের অ্যালং এ যদি নড়াচড়া করে পয়েন্ট, তাহলে ওটার আমি কইতেছি ইনক্রিজ ইন সাপ্লাই বা ডিক্রিজ ইন সাপ্লাই বা চেঞ্জ ইন সাপ্লাই, সরি চেঞ্জ ইন সাপ্লাই কোয়ান্টিটি, মানে যে পয়েন্ট দিয়ে যদি নড়াচড়া করে। আর যদি কার্ভটাই ডানে বামে সরে যায়, ডানে বামে যদি নড়াচড়া করে তাহলে এটার মধ্যে চেঞ্জ ইন সাপ্লাই। ওই সেম জিনিস, যদি বামে যদি যায় তাহলে সাপ্লাই কমে, যদি ডানে যায় তাহলে হচ্ছে সাপ্লাই বাড়ে। এন্ড প্রেডিকশন অফ প্রাইস, উপরের দিকে ইনক্রিজ হয় না নিচের দিকে ইনক্রিজ হয়? নিচের দিকে দেখ, এটা হচ্ছে কোয়ান্টিটি। দেখ, তুই যদি নিচের দিকে নামস তাহলে কোয়ান্টিটি আস্তে আস্তে কিন্তু এদিকে যেতেছে, মানে কমতেছে, তাহলে নিচের দিকে কমতেছে আর উপরের দিকে বাড়তেছে। আবার তুই যদি ওই ডিমান্ডের কার্ভ দেখস, দাঁড়া, ডিমান্ডের কার্ভ, এটা হচ্ছে ডিমান্ডের কার্ভ দেখস, দেখ তুই নিচের দিকে যখন নামতেছস তখন তুই কোয়ান্টিটি বাড়াইতেছস, তার মানে কি আমার কোয়ান্টিটি বাড়তেছে নিচের দিকে গেলে, তার মানে কি আমার ডিমান্ড বাড়তেছে। আবার উপরের দিকে গেলে কি ডিমান্ড কমতেছে। আচ্ছা, তারপর হচ্ছে কেস স্টাডি। এই কেস স্টাডি দুটো বুঝলেই মানে এই টপিক মোটামুটি কভার। তো কেস স্টাডি জিনিসটাকে আমি এই জায়গায় দুটো এক্সাম্পল বানাইছি নিজের মতো আর কি, স্যার ওই জায়গায় কি কি যেন উঠাই রাখছে, আমি ওই জায়গা থেকে মানে কনসেপ্ট নিছি একটা, হয়তো স্যার এরকম কিছু একটা দিয়ে ওটা এক্সপ্লেন করতে কইব গ্রাফ দিয়ে, মানে মার্কেটের অবস্থা অ্যানালাইজ করতে কইব। যে নিউ স্টাডি সেইস ট্যাপ ওয়াটার ইজ আনসেফ, মানে মনে কর একটা রিসার্চ হলো, রিসার্চে কইলো যে কলেজে যে পানি আমরা খাই ওই পানিটা এখন আর সেফ না, তাহলে মানুষজন কি করা শুরু করব, মানে বোতলের জল কেনা শুরু করবো, মানে বোতলের পানি কেনা শুরু করব। তো আমরা এই বোতলের পানির যে ডিমান্ড, এটা আমরা বের করবো আর কি, ডিমান্ড এন্ড সাপ্লাই। তো ফার্স্টে আমরা বের করবো তোর হচ্ছে কি বলে, ডিমান্ড নিয়ে, সাপ্লাই না, আগে ডিমান্ড অ্যানালাইজ করবো। ডিমান্ড যদি অ্যানালাইজ করি তাহলে আমার যখন ডিমান্ড অ্যানালাইজ করবো সাপ্লাইয়ের কার্ভ যেটা ছিল ওইটাই থাকবো, মানে ফার্স্ট আমি যেটা রাখছি আমি জাস্ট ধরে নিছি, এমন না তোর এটাই ধরতে হইব, ঠিক আছে, জাস্ট আমি ধরে নিছি এরকম একটা কার্ভ আছে, এই জায়গায় হচ্ছে আমি 5 ইউনিট বিক্রি করতেছিলাম 1 টাকায়। হ্যাঁ, তো যখন এই যে মানে রিসার্চ কইলো যে ট্যাপের ওয়াটার হচ্ছে ভালো না, ট্যাপের পানি ভালো না, তখন কি হইব, আমার সাপ্লাইটা কিন্তু বাইরে যাবে, এটা কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করবো না, প্রাইস যাই হোক, বুঝিস কনসেপ্টটা বুঝিস, প্রাইসের উপর কিন্তু ডিপেন্ড করতেছে না, ডিপেন্ড করতেছে অন্য ফ্যাক্টরের উপরে, যে পানি সেফ না এর জন্য। তো তখন আমার কার্ভটা কিন্তু আর এইভাবে বাড়বো কমবো না, এই যে কার্ভটা এইভাবে বাড়বো, তখন কিন্তু জাস্ট শিফট হয়ে যাবো নতুন একটা পজিশনে। এর জন্য দেখ নতুন একটা পজিশনে শিফট হয়ে গেছে D1 এ। তো দেখ আমার জাস্ট এই যে এই কার্ভে কি ঘটছে এটা আমি লিখবো। দেখ, বোটল ওয়াটার ডিমান্ড ইনক্রিজেস, মানে জায়গায় কি হচ্ছে, ইনক্রিজেস, এর জন্য আমি কার্ভটা ডানে শিফট করে দিছি। এট নিউ ইকুইলিব্রিয়াম, এটা তো আগের ইকুইলিব্রিয়াম ছিল, এখন এটা নিউ ইকুইলিব্রিয়াম হইছে। এই ইকুইলিব্রিয়ামে কি কি হইছে দেখ, আমার আগের প্রাইস ছিল 1 টাকা, নতুনটার প্রাইস হচ্ছে 2 টাকা, তার মানে প্রাইস বাড়ছে, প্রাইস ইনক্রিজ। সাপ্লাই শর্টেজ কেমনে দেখ, আমার আগের সাপ্লাই আসছিল কয়টা, দেখ আগের হচ্ছে আমার আগের সাপ্লাই আসছিল কয়টা, সাপ্লাই আসছিল 5টা, এখন সাপ্লাই করা লাগতেছে 7টা, তাহলে আমার কি হইতেছে, সাপ্লাই শর্টেজ হয়ে গেছে।
তারপর ডিমান্ড ইনক্রিজ, দেখ আমার আগে ডিমান্ড ছিল 5টা, এখন ডিমান্ড কয়টা? 7টা, তাহলে আমার ডিমান্ড ইনক্রিজ হইতেছে। কোয়ান্টিটি অফ সাপ্লাই ইনক্রিজ, ওই সাপ্লাই বাড়াই যাইতেছে আমার, দেখ সাপ্লাই বাড়তেছে, দেখ এই যে এই লং এ দেখ এখন সাপ্লাই আগে আমার ছিল 5টা, এখন ইকুইলিব্রিয়াম হচ্ছে 7টা, তাহলে আমার বাড়ছে। ইকুইলিব্রিয়ামে এর কোয়ান্টিটি ইনক্রিজ হইছে, মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আগে ছিল 5টা, দেখ এই পয়েন্টে 5 ছিল, এখন হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি 7টা, তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও বাড়ছে। এরকম একটা কার্ভ আঁকামু, জাস্ট এক্সপ্লেন করবো, এই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন কেস 2 তে দেখ, কেস 2 তে কইছে কি যে 0 ক্যালোরি স্পোর্ট ড্রিঙ্ক ইজ ইনভেন্টেড, মানে এমন একটা স্পোর্টস ড্রিঙ্ক বানাইছে যেটার মধ্যে কোনো ক্যালোরি নাই। তার মানে কি আমার পানি খাওয়া যে কথা, ওটা খাওয়া একই কথা, আমি পানির থেকে বেশি এনার্জি পাবো ওটাতে। তো তখন কি হইব, বটল ওয়াটারের ডিমান্ড কি কমে যাবো। এটা তো আমার আগের সাপ্লাই কার্ভটা ছিল, এটা আমার D0 ছিল, তখন কি হবে জিনিসটা বামে শিফট হয়ে যাবে, বামে শিফট হয়ে গেল। তো আমার এটা আগের ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল, এটা আমার নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো নতুন ইকুইলিব্রিয়াম পয়েন্টে কি হইছে দেখ, আগে আমার ডিমান্ড ছিল কত? 7টা, এখন ডিমান্ড 5টা, তাহলে আমার ডিমান্ড কমে গেছে, সেম জায়গায় ডিমান্ড কমে গেছে। আচ্ছা, তারপর দেখ প্রাইস কি হয়েছে, দেখ প্রাইস কি হয়েছে, দেখ প্রাইস আমার আগে ছিল 5 টাকা, এখন হচ্ছে 4 টাকা, তাহলে আমার প্রাইস কমে গেছে। সাপ্লাই কোয়ান্টিটি, আগে আমি সাপ্লাই করতাম কয়টা? আগে আমি সাপ্লাই করতাম 7টা, এখন আমি সাপ্লাই করি 5টা, তাহলে আমার কি সাপ্লাই কোয়ান্টিটি কমে গেছে। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আগের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল 7টা, এখন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি 5টা, কমে গেছে। তারপরে কি সারপ্লাস ইন সাপ্লাই, মানে সাপ্লাই বেশি আছে এখন বাজারে। দেখ আমার বাজারে লাগবো 5টা, আছে 7টা, তাহলে আমার কি বেশি আছে, এই হচ্ছে কাহিনী। সাপ্লাই দেখ, এই যে বাজারে লাগবো 5টা, আছে 7টা, এই হচ্ছে জিনিস। তো হোয়েন ডিমান্ড চেঞ্জেস সাপ্লাই কার্ভ ডু নট শিফট, মানে ডিমান্ড চেঞ্জ হলে সাপ্লাই কার্ভ কি লিখছি আমি এটা, when demand change supply curve do not shift, supply quantity changes, আমি কি বুঝাইছি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে যখন ডিমান্ড চেঞ্জ হয় তখন এই সাপ্লাই কার্ভ দেখ, ডিমান্ড কার্ভ চেঞ্জ হয়েছে, দেখ ডিমান্ড কার্ভ এই জায়গা থেকে এই জায়গায় আছে, তখন আমার সাপ্লাই কার্ভ আমি চেঞ্জ করাইতে পারবো না, মানে একলগে আমি দুইটা ভেরিয়েবল চেঞ্জ করাইতে পারবো না, মানে তখন সাপ্লাই কার্ভ কি থাকবো, ফিক্সড থাকবো। আর কি হইব, সাপ্লাই কোয়ান্টিটি চেঞ্জ হবে, দেখ সাপ্লাই কোয়ান্টিটি চেঞ্জ হবে, কোয়ান্টিটি চেঞ্জ হতে পারবো। দেখ কোয়ান্টিটি কোন লগে চেঞ্জ হয়, কার্ভের অনুযায়ী চেঞ্জ হয়। দেখ সাপ্লাই আগে এই কার্ভের ভিতরে ছিল, এখনকার সাপ্লাই কার্ভের ভিতরে আছে, তার মানে কি আমার ওই কার্ভের ভিতরে আছে, এর জন্য আমরা করছি সাপ্লাই কোয়ান্টিটি, সাপ্লাই চেঞ্জ কিন্তু করেছি না। আবার কেন ডিমান্ড কমে গেলে তো আমার সাপ্লাই তো কমে যাওয়ার কথা না, যে ডিমান্ড সাপ্লাই তো কমে এখন কমছে, দেখো সাপ্লাই সাপ্লাই বেশি। কেমনে কমছে, দেখো এই যে সাপ্লাইয়ের যে কার্ভ ছিল ওই কার্ভের ভিতরে কিন্তু কমছে, মানে কার্ভের উপরেই কিন্তু আছে এখনো, দেখছো দেখছো, এটা হচ্ছে আমার আগের পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে পরের পয়েন্ট, এই দুইটা পয়েন্টে কিন্তু আমার এই সাপ্লাই কার্ভের উপরেই আছে, খেয়াল করছো? হ্যাঁ, নতুন করে কোনো সাপ্লাই হয় না আর কি, এটাই। নতুন করে কোনো সাপ্লাই হয় নাই। আরেকটা মানে কি এই তোমার, জায়গায় বোঝা যাইতেছে যে ডিমান্ডের উপরে এই সাপ্লাইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিমান্ডটা হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ কমতেছে হ্যাঁ সাপ্লাইটা হ্যাঁ কমে যাইতেছে, সাপ্লাই হ্যাঁ হ্যাঁ সেম হ্যাঁ থাকলেও হ্যাঁ কমে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে সেম জায়গাতেই, মানে এটা প্রাইসের উপরে ডিপেন্ড করতেছে, কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে না। আর কোয়ান্টিটি চেঞ্জ হতেছে, দেখো তোমার কোয়ান্টিটি কিন্তু ঠিকই চেঞ্জ হতেছে, দেখো 7টা ছিল 5টা হয়েছে, বাট কার্ভটা চেঞ্জ হয় নাই। আর ডিমান্ডের বেলায় দেখো ডিমান্ড কিন্তু ডানে বামে সরে যেতেছে, দাম সেমই আছে কিন্তু তাও ডিমান্ড কমে যেতেছে, বাইরে যেতেছে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এখন নতুন একটা কেস স্টাডি হচ্ছে কেস ইন চেঞ্জ ইন সাপ্লাই। এখন তো দেখলাম ডিমান্ড চেঞ্জ হতেছিল, এখন হচ্ছে সাপ্লাই। সাপ্লাইয়ের বেলায় শর্ত কি, সাপ্লাইরে যদি আমার সাপ্লাই কার্ভ যখন আমি আঁকামু তখন আমার কি করতে হবে, ডিমান্ডে আমি ফিক্স ধরে নিব, মানে ডিমান্ডের কার্ভ শুধু এই কার্ভের উপরেই চেঞ্জ হতে পারবো, অন্যদিকে চেঞ্জ হতে পারবো না। আচ্ছা, এটা আঁকামো হচ্ছে কোন ইয়ে, মানে স্যার কি বইলা দিব যে ডিমান্ডের ডাকাও বা সাপ্লাইয়ের ডাকাও কোনটারে হ্যাঁ, ফিক্স বলে ধরে দিতে আঁকাবো, পারে, এটা বুঝবো কেমনে? বলে দিতে পারে। আচ্ছা, আর মনে হয় না বলবে। না না, বলে দিবে, বলে না দিলে বলে বলে দিলে দিতে আঁকাইবেন পারে, কেমনে? যদি এইটার হচ্ছে কেন যে কার্ভটা কমে কিংবা বাড়ে তাহলে হচ্ছে কেন যে কিরকম চেঞ্জ হইতে পারে। না 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 না, এইরকম একটা কেস করে দিব, যেমন ইউরোপিয়ান ওয়াটার বোটলার বাই স্প্রিং এন্ড ওপেন্স প্লান্ট ইন ইউনাইটেড স্টেট, তাইলে বোটল ওয়াটারের মার্কেটের কি অবস্থা হইব, বুঝছস? মানে এরকম করে দিব যে বোটল ওয়াটার সাপ্লাইয়ের মার্কেটের অবস্থা কি হইব বা ডিমান্ডের মার্কেটের অবস্থা কি হইব, তখন ওই সাপ্লাই বা ডিমান্ডেরটা করতে হইব। যখন সাপ্লাইটা করবো তখন আমার ডিমান্ডের কার্ভ ফিক্স থাকবো, জাস্ট ডানে বামে এই জিনিসটা শিফট হইব। তো তার মানে দুটাই করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই তো করতে হইব। আবার তুই কি একটার কথা ভাবতেছস নাকি আবার?
না আমি ভাবলাম যে একটা কার্ভ দিয়ে বোঝালেই হবে। না 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 না, সাপ্লাইটা আবার আলাদা। যদি ভাই সাপ্লাই বলে যখন করবো, সাপ্লাইয়ের করা, তাহলে আমরা সাপ্লাই দুইটা নিয়ে করবো আর ডিমান্ড একটা থাকবে, এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপ্লাইটা করতে আর গেলে যদি ডিমান্ড সাপ্লাইটা বলা থাকে ডিমান্ড দুইটা সাপ্লাই একটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এই তো বুঝছেন। আচ্ছা, তো তারপর হচ্ছে যখন আমি যে ডিমান্ড দেখতেছি, মানে ফার্স্ট পজিশনে দেখ, ফার্স্ট পজিশন ধরুন এই ইকুইলিব্রিয়ামে, এই নতুন ইকুইলিব্রিয়ামে দেখ, এই নতুন ইকুইলিব্রিয়ামে কি হয়েছে, আমার আগে সাপ্লাই ছিল 5টা, এখন সাপ্লাই হইতেছে 7টা, তার মানে কি সাপ্লাই বাইরে গেছে, সাপ্লাই বাইরে গেছে, সারপ্লাস হইছে। আচ্ছা, কোয়ান্টিটি ডিমান্ডেড, আগে ডিমান্ড করতে কয়টা, 5টা, এখন ডিমান্ড করতেছে কয়টা, দেখতো, এটা হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। আগে ডিমান্ড করতেছিল 5টা, এখন ডিমান্ড করতেছে 7টা, তাহলে আমার কোয়ান্টিটি ডিমান্ডও বাইরে গেছে, ডিমান্ডের কোয়ান্টিটি বাইরে গেছে। আবার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি দেখ, আগে ছিল 5টা, এখন হচ্ছে 7টা, তাহলে এটাও আমার বাইরে গেছে। এই জিনিসগুলাই আর কি। এটা হচ্ছে তোর কি বলে, সাপ্লাই বাড়ছে এর জন্য ডান পাশে কার্ভ, আর এটার সাপ্লাই কমছে এর জন্য এটা বাম পাশে, এই যে নতুনটা হচ্ছে বাম পাশে। এটার বেলায় কি হয়েছে, যে প্রাইস কি হয়েছে দেখ, আগের বেলা কিন্তু প্রাইস কম ছিল, সাপ্লাই যখন বাড়ছিল, এবার সাপ্লাই কি হচ্ছে আমার, ও সাপ্লাই কমছে। তো সাপ্লাই কমতেছে কেমনে, আগে আমি সাপ্লাই করতাম 7টা, এখন আমি সাপ্লাই করতেছি 5টা, তো আমার প্রাইস আগে ছিল 5 টাকা, এখন হচ্ছে 7 টাকা, তাহলে আমার প্রাইস বাড়ছে। সাপ্লাই কি হয়েছে, সাপ্লাই ছিল হচ্ছে আগে 7টা, আমার ছিল 7টা, এখন হয়েছে 5টা, তাহলে আমার শর্টেজ হয়েছে। ডিমান্ডের কোয়ান্টিটি আগে ছিল 7টা, এখন হয়েছে 5টা, তাহলে কমছে ডিমান্ড কোয়ান্টিটি। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও সেম, 7টা থেকে 5-এ গেছে, কমছে। তারপর হচ্ছে হোয়েন সাপ্লাই চেঞ্জেস, যখন সাপ্লাই যখন চেঞ্জ হয় তখন ডিমান্ড কার্ভ কি থাকে, শিফট করে না, ডিমান্ড কার্ভ ফিক্স থাকে। দেয়ার ইজ এ চেঞ্জ ইন ডিমান্ড কোয়ান্টিটি, মানে ডিমান্ড কার্ভ ফিক্স থাকে বা ডিমান্ডের কোয়ান্টিটি চেঞ্জ হয়, আর ইকুইলিব্রিয়াম প্রাইস গুলো চেঞ্জ হয়। এই আচ্ছা গেল, এটা গেল একটা, মানে ওই 102 পেজের যে স্লাইড উঠে গেছে। এখন হচ্ছে ইলাস্টিসিটিতে, ইলাস্টিসিটির দুইটা আছে, দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর একটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। হ্যাঁ হ্যাঁ এই লোডটা কি লিসাস ইলাস্টিসিটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা দিয়ে দিছি একদম। দেখ, তো ইলাস্টিসিটি ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড ইন পার্সেন্ট, চেঞ্জ ইন ডিমান্ড ইন প্রাইস, মানে সরি চেঞ্জ ইন প্রাইস ইন পার্সেন্টেজ, আর একটা হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড ইন পার্সেন্টেজ। এটা হচ্ছে তোর ইলাস্টিসিটি। তো ইলাস্টিসিটির শর্তগুলা কি, ইলাস্টিসিটি যদি 1-এর থেকে বড় হয় তাহলে ওই জিনিসের মার্কেটটা ইলাস্টিক। ইলাস্টিক মানে কি, যে খুব চেঞ্জ হয়। 20 মিনিট, মানে ব্যাপারটা কি, যে আমার যদি জিনিসের দাম বাড়ে, ডিমান্ড বাড়ে কমে, যদি বেশি বাড়ে কমে, সাপোজ 5 টাকা জিনিসের দাম যদি 5 টাকা বাড়ে, ডিমান্ড হিউজ বাইরে যায় বা হিউজ কমে যায়, এই জিনিসটার আমরা বলছি ইলাস্টিক। আর যদি এই যে এটার ভ্যালু 1-এর থেকে কম আসে, ইলাস্টিসিটির ভ্যালু যদি 1-এর থেকে কম আসে, ওটা আমরা বলছি ইনইলাস্টিক। মানে আমার জিনিসপত্রের দাম যদি 10 টাকাও বাইরে যায়, আমার ডিমান্ড খুব একটা চেঞ্জ হয় না, এটা আমি বলছি ইনইলাস্টিক। আর ইলাস্টিসিটির ভ্যালু যদি 1 আসে, মানে 1 আসে, তাহলে ওইটার আমি বলছি ইউনিট ইলাস্টিক। মানে কি, আমার যদি ডিমান্ড প্রাইস যদি 1 টাকা বাড়ে, আমার ডিমান্ড 1 টাকা, একজন কমবো, একটা কমবো। যদি আমার প্রাইস 2 টাকা বাড়ে, 2 টাকা কমে, তাহলে আমার ডিমান্ডও 2টাই বাড়বো, এটা আমি বলছি। আর ইলাস্টিসিটি 0 হওয়া পসিবল, ইলাস্টিসিটি ইনফিনিটি হওয়া পসিবল। তো ইলাস্টিসিটি যদি কোনো কারণে 0 হয়, তার মানে আমার প্রাইস যাই হোক না কেন, আমার ডিমান্ড সেম আছে। আর ইলাস্টিসিটি ইনফিনিটি হওয়া মানে কি, যে প্রাইস তোর কি যাই হোক না কেন, আমার ডিমান্ড বাড়তেই আছে। ঠিক আছে, মানে আমার প্রাইসের কোনো চেঞ্জ হইতেছে না, প্রাইসের কোনো চেঞ্জ হইতেছে না, আমার ডিমান্ড বাড়তেছে। আর ইলাস্টিসিটি 0 মানে আমার প্রাইসের চেঞ্জ হইতেছে ঠিকই, বাট ডিমান্ডের চেঞ্জ হইতেছে না। এই আচ্ছা, তো ফর্মুলা কি, পার্সেন্টেজ ইন চেঞ্জ ইন প্রাইস হচ্ছে নতুন প্রাইস মাইনাস ওল্ড প্রাইস ডিভাইড বাই নতুন প্রাইস প্লাস ওল্ড প্রাইস ডিভাইড বাই 2 ইনটু 100। আর হচ্ছে পার্সেন্টেজ ইন চেঞ্জ ইন ডিমান্ড, তো ডিমান্ডেরও সেম ফর্মুলা, নিউ মাইনাস মানে নতুন ডিমান্ড মাইনাস পুরান ডিমান্ড ডিভাইডেড বাই হচ্ছে নিউ প্লাস ওল্ড, মানে নতুন ডিমান্ড প্লাস ওল্ড ডিমান্ড ডিভাইডেড বাই 2 ইনটু 100। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল গুলো ক্লিয়ার করে শিটে দেওয়া নাই, আমি ওই জায়গায় বের করছি আর কি, মানে জাস্ট ওই জায়গায় বুঝাইতেছিল, এই জিনিসগুলো ওই জায়গায় এইভাবে বুঝাই নাই, অন্যভাবে বুঝাইছে, তো আমি জায়গা থেকে শর্ট করে আনছি। দেখ এক্সাম্পল দেখ, মনে কর একটা প্লে স্টেশন, মানে পিএসপি যেগুলো, ওইটার প্রাইস হচ্ছে ওটার ডিমান্ড, মানে ওই জায়গায় হয়তো স্যার তোর একটা গ্রাফ দিয়ে দিব, ওই গ্রাফে আর কি ওই ডিমান্ড আর ইসের কার্ভ দিয়ে দিব, ডিমান্ড আর প্রাইসের। তো তুই এই জিনিসটা বের করবি যে নতুন ডিমান্ড কত আর পুরান ডিমান্ড কত, যেটা বের করছি
নতুন ডিমান্ড হচ্ছে 90। আচ্ছা, এটা একটু গ্রাফ থেকে বের করে দেখো। হ্যাঁ, স্লাইডটা একটু বের করলে ভালো হবে, আমি ওটাই কইতেছিলাম। দাঁড়াও, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি অর্থ কি? ইলাস্টিসিটি মানে নড়াচড়া করা। স্থিতিস্থাপকতা। আচ্ছা দেখো, যে প্লে স্টেশন, এটা দেখো দেখো, এই কার্ভটা মনে করো দেওয়া থাকলো, হ্যাঁ, এই কার্ভটা দেওয়া থাকলো, এই কার্ভটা দেওয়া থাকলো। দেখো, এটা হচ্ছে পুরান পয়েন্ট, এই কালোটা হচ্ছে পুরাতন পয়েন্ট, আর এটা হচ্ছে নতুন পয়েন্ট। হ্যাঁ, তোমার নতুন পয়েন্টের প্রাইস কত? 105। এই যে নিউ প্রাইস, আরে ওটা তো ডিমান্ড, আমি প্রাইস পরে লিখছি। আচ্ছা, এই যে নিউ প্রাইস 105, আর আগের প্রাইস কত ছিল? এটা হচ্ছে আমার আগের পয়েন্ট, এই আগের প্রাইস ছিল কত? 95। এই আগের প্রাইস 95। আর ডিমান্ড দেখো, এই বরাবর হচ্ছে ডিমান্ড, তাহলে আমার নতুন ডিমান্ড কত? দেখো তো, নতুন ডিমান্ড হচ্ছে 90, এই যেটা হচ্ছে 90 নতুন ডিমান্ড। আর আমার পুরাতন ডিমান্ড ছিল কত? 110। এই জিনিসটা জাস্ট লিখছি, কারণ যে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, ওই যে সেই ফর্মুলা, নিউ প্রাইস মাইনাস ওল্ড প্রাইস ডিভাইডেড বাই নিউ প্লাস ওল্ড ডিভাইডেড বাই 2 into 100, 10%। হ্যাঁ, তারপর পার্সেন্ট চেঞ্জ ইন ডিমান্ড, ওই ডিমান্ডের ভ্যালু তো বসাইছি, নতুন ডিমান্ড মাইনাস পুরাতন ডিমান্ড ডিভাইডেড বাই নতুন প্লাস পুরান ডিভাইডেড বাই 2 into 100। এটা যখন করবো এটা -20% আসে, বাট যখন ই এর ভ্যালু বের করবো এই মাইনাসটা আমরা ডিসকার্ড করে দিব, মাইনাস আর রাখবো না। হ্যাঁ, ইলাস্টিসিটি যখন বের করবো তাহলে 20/10 মানে কি? ভ্যালু বেড়েছে 2 হচ্ছে 1 এর থেকে বড়, তার মানে কি এই জিনিসটা ইলাস্টিক। ঠিক আছে, এই যে ইয়ের প্লে স্টেশনের যে মার্কেটটা, এটা হচ্ছে ইলাস্টিক। হ্যাঁ, তো ইলাস্টিক জিনিসটা কি মাইনাস টু বলেছে তো। হ্যাঁ, মাইনাস টু বলেছে তো, মাইনাস টু মাইনাস ম্যাগনিটিউড ইউজ করবো, এই জন্য মাইনাস নাই। মাইনাস বাদ আমি জাস্ট দেখবো কতটুকু চেঞ্জ হইতেছে, এই মাইনাস বাদ। আচ্ছা, আর এই গ্রাফটা কখন আঁকামু? সাপোজ আমার স্যার ওই গ্রাফ না দিয়া ভ্যালু গুলাই কই দিল, যে একটা প্লে স্টেশনের যখন এত টাকা দাম আছিল তখন আসলে এত টাকা ডিমান্ড, এখন এত টাকার দাম হইছে, এখন এত টাকা ডিমান্ড, ওই জিনিসটা জাস্ট আমি কার্ভে বসাই দিমু। এই হচ্ছে কথা, বসায় ম্যাথ করে দিমু। তো এই জায়গায় আছে ইলাস্টিক মিনস কি? দেয়ার ইজ অ্যান ইজি সাবস্টিটিউট, মানে যদি ইলাস্টিক হয় কোনো জিনিস, ইলাস্টিক হওয়া মানে কি? যে আমি যদি প্রাইস একটু বাড়ায় বা কমায় দেই তাহলে ডিমান্ডের প্রচুর হেরফের হইতেছে। তার মানে আমি যদি প্রাইস বাড়ায় দেই, মানুষজন অন্য একটা কিছু কিনতে পারতেছে, ওটার পরিবর্তে কিনতে পারতেছে, এর জন্য কি আমার ডিমান্ড কমে যেতেছে, অনেক বেশি কমে যেতেছে। এর জন্য কি আমার, তার মানে কোনো জিনিস যদি ইলাস্টিক হয় তার মানে বাজারের সাবস্টিটিউট অনেক আছে, এর অল্টারনেটিভ আছে। আর মানে নেসেসিটি যেগুলা, এগুলার ইলাস্টিসিটি কম। মানে দেখো, চালের কথা চিন্তা করো, লবণের কথা চিন্তা করো, লবণের দাম যদি কালকে 50 টাকা থেকে 60 টাকা হয়ে যায় বা 100 টাকা হয়ে যায়, তোমার কিন্তু লবণ আর চাল কিনতে হইব। তার মানে কি ডিমান্ড কিন্তু খুব একটা চেঞ্জ হইব না। এই জিনিসগুলো তার মানে কি কম ইলাস্টিক। আর লাক্সারি গুডস যেগুলা, মনে করো আইফোন, গাড়ি, তারপর মনে করো মালদ্বীপে যাওয়ার ট্যুরের টিকিট, এই যে ব্যাপারগুলা, এগুলো এই জিনিসগুলা কি দেখো, যদি কোনো কারণে যদি প্রাইস বাড়ে, মানুষজনের রেগুলার জিনিস না হইলেও চলে, কিন্তু এই জিনিসগুলো না হইলেও চলে, তো এগুলো লাক্সারি গুড। তার মানে কি এগুলা বেশি ইলাস্টিক, মানে দাম যদি একটু বাড়ে কমে তাহলে কি হইব, আমার মানে ব্যবসার ক্ষতি হয়ে যাইব। তো আমি যদি সেলার হই, মানে আমি যদি ম্যানুফ্যাকচারার হই, আমি যদি বিক্রি করতে চাই, মানে আমি যদি একটা প্রজেক্ট ম্যানেজার হই, আমি যদি একটা কোম্পানির লোক হই, আমি চামো আমার প্রজেক্ট যাতে ইলাস্টিক কম হয়, মানে ইলাস্টিসিটি 1 এর নিচে থাকে, ইলাস্টিসিটি 1 এর নিচে থাকে, বা ন্যূনতম 1 থাকে, মানে সর্বোচ্চ 1 থাকে, 1 এর উপরে গেলে কি ইলাস্টিক। বুঝতে পারছো? আচ্ছা, তো এই সেম ওই একটু ফর্মুলাটা উপরে যেত, একটু উপরে যেত, মানে প্রথমে কি বের করা লাগবে, মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড আর Price. পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, প্রাইস, এই দুইটা জিনিস বের করে তারপরে ডিভাইডেড করে তাহলে ডিমান্ড ভাগ প্রাইস, এই জায়গায় ফর্মুলাটা লিখছি, যে ডিমান্ড পার্সেন্টেজ অফ ডিমান্ড চেঞ্জ ইন ডিমান্ড পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন প্রাইস ভাগ করবি ওই যে নতুন আরেকটা এটা কি বলে, আরেকটা এক্সাম্পল, প্রাইস চেঞ্জ হয়েছে, নতুন আসছিল, নতুন দাম হচ্ছে এটা, এটা হচ্ছে পরের গ্রাফের। এভাবে করা না এই জায়গায় একটাও ম্যাথ, নতুন একটা গ্রাফ আর কি। এটা কি এটারই মনে হয় নাকি জানি না, এটা কোনটার, আমি লিখছি আর কি। 5 টাকা থেকে 3 টাকা হয়েছে, নতুন আগের দাম ছিল 3 টাকা, এখন হয়েছে 5 টাকা। ডিমান্ড আগে ছিল 15 টাকা, এখন হয়েছে 5টা। কফির একটা আর কি আছে। তো ডিমান্ড চেঞ্জ আমি বের করতেছি, পার্সেন্টেজ অফ ডিমান্ড চেঞ্জ, নিউ মাইনাস ওল্ড ডিভাইডেড বাই নিউ প্লাস ওল্ড ডিভাইডেড বাই 2 into 100 দিলাম, -100% বের হলো ডিমান্ড।
আর প্রাইস বের হলো হচ্ছে 50%। তো এই কি করবো, ডিমান্ড ডিভাইডেড বাই প্রাইস, ডিমান্ড ডিভাইডেড বাই প্রাইস করবো, ইজ ইকুয়ালস টু ডিমান্ড ডিভাইডেড বাই প্রাইস, তাহলে 2, এটা হচ্ছে ইলাস্টিক। তার মানে কি হ্যাভ, আমার ইন্টারপ্রিটেশন কি, এটার সাবস্টিটিউট আছে বাজারে, এটা কি বায়াররা এটার পিছনে টাকা কম খরচ করতে চায়, যারা কিনে তারা টাকা কম খরচ করতে চায় এটার পিছনে। তারপরে রেভিনিউ পার কাপ, মানে রেভিনিউ পার কাপ কিন্তু আমার বাড়তাছে। দেখ আমি আগে কয় টাকা করে বিক্রি করতাম, আগে বিক্রি করতাম আমি 3 টাকা, এখন 5 টাকা করে বিক্রি করতেছি, প্রতি কাপে কিন্তু আমার রেভিনিউ বাড়তেছে। কিন্তু ওই যে আমার জিনিসপত্র তো বেচা কম হইতেছে, তার মানে কি আমার বিজনেস ডাউন হইতেছে। লোয়ার প্রাইস উইল গেট মোর ইনকাম, মানে আমি যদি প্রাইস একটু কমায় দেই আমি রেভিনিউ বাড়াইতে পারবো, এই হচ্ছে কথা। আবার ইনইলাস্টিক রেভিনিউ ডিক্রিসেস ইফ প্রাইস আপ, মানে আমি যদি ইলাস্টিক, মানে ইলাস্টিক যে বিজনেস গুলা এই জায়গায় যদি প্রাইস বাড়ায় দেয় তাহলে কি হয়, রেভিনিউ কমে যায়। আর যদি প্রাইস বাড়ায়, প্রাইস যদি কি রে আবার কি করলাম এটা, ও ইনইলাস্টিক হয়। আর যদি কোনো বিজনেস ইলাস্টিক না হয় সেই ক্ষেত্রে কি করব, আমি যদি প্রাইস বাড়ায় দেই তাহলে কি হইব, আমার রেভিনিউ বাড়বো। ইলাস্টিক না মানে কি, ডিমান্ড চেঞ্জ হয় না, প্রাইস বাড়াইলেও ডিমান্ড চেঞ্জ হয় না, ওটা কি ইনইলাস্টিক। তার মানে ইনইলাস্টিক বিজনেসে আমি যদি প্রাইস বাড়ায় দেই আমি যা পামু টোটালটাই আমার প্রফিট, টোটালটাই আমার রেভিনিউ। আচ্ছা, তারপর হচ্ছে ইলাস্টিক প্রোডাক্ট। ইলাস্টিক প্রোডাক্ট কোনগুলা, মানে যেগুলোর দাম চেঞ্জ হলে ডিমান্ড বাড়ে কমে, ওগুলো কি লাক্সারি কার, এয়ার টিকেট, এগুলো হচ্ছে ইলাস্টিক। আর ইনইলাস্টিক কোনটা, সল্ট, রাইস, এগুলা মানে লবণ, তারপর হচ্ছে চাল, এইসব। আর ইউনিট ইলাস্টিক প্রোডাক্ট, এটা হচ্ছে রেস্টুরেন্টের মিল। এটার পাশে স্যার ছোট্ট করে লিখে দিছে যে এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা কনসেপ্ট, বাস্তবে ইউনিট ইলাস্টিক প্রোডাক্ট বলতে কিছু নাই আর কি। তো আমি জাস্ট এই রেস্টুরেন্ট মিলটাই লিখে রাখছি এই জায়গায়। ইউনিট বলতে কি, মানে যতটুকু প্রাইসের চেঞ্জ হইব ততটুকু ডিমান্ডের চেঞ্জ হইব। আচ্ছা, এখন হচ্ছে রেভিনিউ টেস্ট করে আমি ইলাস্টিসিটি দেখতে পারি, ঠিক আছে। তো আমি ওই যে কি করবো, নতুন প্রাইস পুরান প্রাইস, আগের মতো নতুন প্রাইস আর পুরান প্রাইস লিখবো, নতুন ডিমান্ড আর পুরান ডিমান্ড লিখবো। হ্যাঁ, আমি কি করবো, আগের রেভিনিউ মানে কি, আগের প্রাইস ইন্টু আগের কোয়ান্টিটি, দুটারে গুণ করবো, 3 × 5 = 45 পেলাম, 45 টাকা আমার রেভিনিউ হইলো। আবার নতুন রেভিনিউ আমার কত, দেখ নতুন আমি বেচতাছি 5 টাকা করে, বাট নতুন আমি বেচতাছি মাত্র 5টা, তাহলে 5 × 5 = 25, তাহলে আমার রেভিনিউ হইতেছে 25 টাকা। তার মানে কি আমার রেভিনিউ কম। রেভিনিউ কম হয় কখন, রেভিনিউ কম হয় কখন, ইলাস্টিক থাকলে না, তো যখন আমার ইলাস্টিক থাকলো আর কি, মানে 4 মাস ইলাস্টিক থাকলো। হ্যাঁ, আর একটা এক্সাম্পল আছে জায়গায়, মানে আমার নতুন প্রাইস 75 টাকা, আগের প্রাইস ছিল 50 টাকা, আমার নতুন রেভিনিউ কত দেখ, আমি সরি ডিমান্ড হচ্ছে আমার নতুন ডিমান্ড 4 আর পুরান ডিমান্ড হচ্ছে 5, তাহলে আমার নতুন রেভিনিউ কত, 75 × 4, এই যে নতুন প্রাইস আর নতুন কোয়ান্টিটি $300। আবার আমার পুরাতন রেভিনিউ কত ছিল দেখ, 50 আর হচ্ছে 5, তাহলে 50 আর 5 গুণ দিলে 250 টাকা। তার মানে কি দেখ আমার আগের থেকে রেভিনিউ এখন বাড়ছে, প্রাইস বাড়াইছি রেভিনিউ বাড়ছে, তাহলে কি আমার ইনইলাস্টিক। ওই যেটাই প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এখন আগের বার কি করেছিলাম, ডিমান্ডের প্রাইস দিয়ে ভাগ দিতেছিলাম না, পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন সাপ্লাই ডিভাইডেড বাই পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন প্রাইস। এবার জাস্ট কি করবো, ডিমান্ডের জায়গায় সাপ্লাই বহাই দিব, সেম ফর্মুলা। এখন খালি গ্রাফে ডিমান্ডের জায়গায় সাপ্লাই দেওয়া থাকবো, বুঝছস, ওই সেম ইনফ্লুয়েন্সেস অন প্রাইস ইলাস্টিসিটি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। দেখ প্রোডাকশন যদি বাড়ে, প্রোডাকশন বাড়লে কি হয়, ইলাস্টিক হয়ে যায় জিনিসটা। মানে প্রোডাকশন যদি বাড়ায় দেয়, বাজারে সাপ্লাই কি হইব, বাড়বো। সাপ্লাই বাইরে গেলে কি হইব, মানুষ প্রাইস বাড়ায় দিলে মানুষজন সাপ্লাই কি সাপ্লাই বাইরে যাবো। আবার কি ফিক্সড প্রোডাকশন, যদি কোনো জিনিসের প্রোডাকশন যদি ফিক্সড থাকে ওটা কি নন ইলাস্টিক, মানে আমি 5টা বানাই, সাপ্লাই 5টাই থাকবো, প্রাইস বাড়ুক কমুক ওই 5টাই, তাহলে এটা কি নন ইলাস্টিক। তারপর স্টোরেজ পসিবিলিটিস, মনে করেন আমি কোনো একটা জিনিসটা গুদামে সংরক্ষণ করতে পারি, অনেক দিন সংরক্ষণ করতে পারি। আমি যদি সংরক্ষণ করতে পারি আমি কি করবো, চেঞ্জ করবো। মনে কর কালকে আমার প্রাইস বেড়ে গেল, আমি হুট করে বাজারে ছেড়ে দিব, তাহলে আমার সাপ্লাই বেড়ে গেল। কালকে প্রাইস কমে গেল, আমি হুট করে আবার স্টোর করা শুরু করে দিব, তাহলে কি হলো, আমার সাপ্লাই কমে গেল। তাহলে এই যে প্রাইসের উপর মানে ভিত্তি করে আমার কিন্তু সাপ্লাই বাড়তেছে কমতেছে, এর জন্য আমি কি করতেছি, ইলাস্টিক। বাট কোনো জিনিস যদি স্টোর না করা যায়, মনে কর যেমন কি দিয়ে বুঝাবো, স্টোর করা যায় না, মনে করে দুধজাত খাবার যেগুলো আছে এগুলো তো স্টোর করা যায় না। তো আমি যদি এগুলো স্টোর না করতে পারি তাহলে আমার কি, আমার বাজারের দাম যাই থাক আমার কিন্তু বেচে দিতে হইব, এটা ওই দিনই বেচে দিতে হইব। মানে আমার সাপ্লাই কনস্ট্যান্টই থাকবো, সাপ্লাই আমার করে দিতে হইব, আমি এটা কন্ট্রোল করতে পারবো না প্রাইসের উপরে, তখন আমি এটার কাছে নন ইলাস্টিক। ওই সাপ্লাইয়ের বেলায়ও সেম, এটা হচ্ছে নতুন প্রাইস পুরান প্রাইস, নতুন সাপ্লাই পুরান সাপ্লাই। ওই ডেলেজ বলতে কি, আমার সাপ্লাই চেঞ্জ ইন পার্সেন্টেজ, নিউ মাইনাস ওল্ড ডিভাইডেড বাই নিউ প্লাস ওল্ড ডিভাইডেড বাই 2 × 100, 120। প্রাইস চেঞ্জ বাইরে হচ্ছে আমার 66.67, ইলাস্টিসিটি বাইর করবো আমি 120-এর থেকে, ওই যে 120 হচ্ছে সাপ্লাই। এবার আগের বার কি
তোর প্রাইস এর নাম ছিল কি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। তো সাপ্লাই মানে শুধু সাপ্লাই উপরে যাবো, বাকি সব সেম। এই যে ইফ প্রাইস আপ প্রোডাক্ট ক্যান বি সাপ্লাইড ইজিলি, তাহলে কি মানে প্রাইস যদি মানে হ্যাক কি মনে রাখার, যে প্রোডাক্ট যদি এমন হয় যে আমি প্রাইস বাড়াই দিলে সাথে সাথে বাজারে সাপ্লাই করতে পারবো, তাহলে ওগুলো ইলাস্টিক। আর যদি প্রোডাক্ট এমন হয় যে জিনিসপত্রের দাম বাড়লেও আমি সাথে সাথে সাপ্লাই করতে পারবো, হচ্ছে নন ইলাস্টিক। তো ইলাস্টিক কোনগুলা, মনে কর জামা কাপড়, তারপরে কি মনে কর মিষ্টি, কালকে আমার দাম বেড়ে গেলে আমি হুট করে বানানো বাড়াই দিলাম। বাট চাল, তারপর গম, তারপর হচ্ছে এইসব জিনিস কি তুই চাইলে দাম বাড়াই মানে দাম বাড়লে কি তুই উৎপাদন করতে পারবি সাথে সাথে? পারবি না, এগুলো হচ্ছে নন ইলাস্টিক। আচ্ছা, তারপর আসি ইকোনমিক্স অফ স্কেল, থার্ড স্লাইড। সাপ্লাই পার্ট গুলো বুঝে না, সাপ্লাই পার্টটা বুঝে না। তারপরে আরে বা নেটওয়ার্কের যে সমস্যা, হেডা করবো কালকার হেডা পরীক্ষা দিচ্ছি। আরে মায়ের সেম পুরি পরীক্ষা। সেম আগেরটার মতো। আরে সাপ্লাই আর ডিমান্ড সেম, শুধু ডিমান্ডের জায়গায় সাপ্লাইয়ের চেঞ্জটা বহাবি, মানে ডেল ডির জায়গায় ডেল এস বসাবি। আচ্ছা, একটা প্রোডাক্ট ইলাস্টিক কখন, মানে প্রাইস বাড়লে সাপ্লাই খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে পারে। মনে কর যেমন মিষ্টি, তারপর হচ্ছে কি বলে মিষ্টি, তারপর জামা কাপড়। মনে কর কালকে একটা জিনিসের দাম বাড়লো, আমি সাপ্লাই সাথে সাথে বাড়াই দিতে পারবো। জামা কাপড় আমি সাথে সাথে বানানো শুরু করে দিতে পারবো, মিষ্টি আমি সাথে সাথে বানানো শুরু করে দিতে পারবো। তাহলে এটা কি, এটা হচ্ছে ইলাস্টিক। আর ধান, গম মানে সবজি, এগুলো মনে কর কালকে দাম বাড়লো, তুই কি কালকেই উৎপাদন করতে পারবি? তোর গাছে হওয়া তো লাগবে আগে, তাই না? তারপর তো তুই সাপ্লাই দিবি। এই জিনিসগুলো হচ্ছে নন ইলাস্টিক। আচ্ছা, তারপর হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল, এটা হচ্ছে আরেকটা স্লাইড। ইকোনমিক্স অফ স্কেলে কি মানে জিনিসপত্র প্রোডাকশন বাড়ানো, মেন কথা। ইকোনমিক্স অফ স্কেল হচ্ছে প্রোডাকশন বাড়ানো। তো কেমন প্রোডাকশন বাড়ানো? দেখ, ইকোনমি আমি স্কেল করতে পারি কয়েক ভাবে। একটা হচ্ছে আমি যে প্রোডাকশন বাড়ায় দেই, আগে আমি 10টা জিনিস বানাইতাম, এখন আমি 50টা জিনিস বানাই। আমার ফিক্সড কস্ট কিন্তু ফিক্সড, 10টার জন্য 50টার জন্য। আবার তাহলে আমার কি হচ্ছে, টোটাল কস্ট কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাইতেছে না? যদি আমি 10টা প্রোডাক্ট বানাই, আমার যে খরচ হইব, 50টা প্রোডাক্ট বানালে আমার খরচ কমে আসবো না? হ্যাঁ, তাহলে ওই কস্টটা কি হবো, প্রত্যেকটা অন্যান্য মানে ওই বেশি প্রোডাক্টের উপর ডিস্ট্রিবিউট হয়ে যাবো। কস্টটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেলে কি হবো, আমি বেশি প্রোডাক্ট বানাইতে পারবো। আর আমার ওই পার ইউনিট যে এভারেজ কস্টটা, মানে প্রতি ইউনিটে যে খরচটা, আমার ওই খরচটা কমে আসবো। তো ওটা আমি করতেছি ইকোনমিক্স অফ স্কেল, মানে স্কেল করলে আমার ইকোনমি ভালো হয়। মানে জিনিসপত্র যদি আমি স্কেল করি, বাড়াই, তাহলে কি স্মল বিজনেস, দেখ ছোট ছোট বিজনেস যারা, মানে ছোট দোকানগুলা দেখবি বড় দোকানের থেকে দাম বেশি নেয়। মানে সাপোজ তুই সেম একটা জামা কাপড় একটা ছোট একটা দর্জি বানাইতেছে, আর একজন মানুষ মনে কর হাজার হাজার পিস বানায়, তার কাছ থেকে যদি তুই নেস তাহলে তুই দাম কমে পাবি। এই তারপর হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ স্কেলিং। স্কেলিং কয়েকটা টাইপের, একটা টেকনিক্যাল, একটা হচ্ছে পারচেজিং, একটা হচ্ছে ম্যানেজারিয়াল, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, আর একটা হচ্ছে মার্কেটিং। তো টেকনিক্যাল কোনটা, দেখ আমি যদি মানে ভালো মানের মেশিনারিজ কিনি, অ্যাডভান্স মেশিন কিনি, তো সেই ক্ষেত্রে আমার কি হবে, প্রোডাক্টিভিটি বাড়বো। প্রোডাক্টিভিটি যদি বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়া মানে কি, আমি অনেক বেশি প্রোডাক্ট বানাইতে পারবো, তার মানে কি আমার খরচটা কম যেতেছে। তারপর কি পারচেসিং, আমি যদি বেশি পরিমাণ র মেটেরিয়াল একসাথে কিনি, তাহলে কি আমার কস্টটা কম কম হইব। ম্যানেজারিয়াল, আমি যদি স্পেশালিস্ট কিছু লোক রাখি যে শুধু মনিটর করব কিভাবে এই প্রোডাক্টিভিটি মনিটর মানে ইমপ্রুভ করা যায়, তো সেই ক্ষেত্রে কি হইব, আমার প্রোডাক্টিভিটি বাড়বো, আমার খরচ কম হইব। ফাইন্যান্সিয়াল, মানে আমার যদি প্রোডাক্টিভিটি যদি বাড়ে, তাহলে আমার কোম্পানির নেট ভ্যালুটা বাড়বো না। নেট ভ্যালু যদি বাড়ে, আমার ব্যাংক কম ইন্টারেস্টে লোন দিব, আমার ক্রেডিট বাইরে যাব। আর মার্কেটিং, কারণ দেখ আমি যদি বেশি পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করি, তাহলে আমি কি করতে পারবো, আমি মার্কেটিং এ বেশি পরিমাণ কস্ট দিতে পারবো। বাট আমি প্রোডাকশন করি কম, আমার সেল কম, তাহলে কি আমি মার্কেটিং এ বেশি টাকা খরচ করতে পারবো? পারবো না। এই হচ্ছে কাহিনী। আরেকটা টপিক হচ্ছে ডিভিশন অফ লেবার। মানে একটা কোম্পানি একটা জিনিস ম্যানুফ্যাকচার করানোর লিগা মানে ডিভিশন ডিভিশন ভাগ করে, মানে একটা প্রোডাক্টেই 10টা পার্টে ভাগ করে এক একজন স্পেশালিস্ট ও এক একটা পার্ট করে, এটা আমি করতেছি ডিভিশন অফ লেবার। তো আমি যদি কি করি, তাহলে আমার কি লাভ হয়? একটা হচ্ছে ইনক্রিজ ইন প্রোডাক্টিভিটি বেড়ে যায়, টাইম সেভ হয়, টাইম কম লাগে, কোয়ালিটি ইমপ্রুভ হয়, কারণ একই মানুষ কি বারবার একটা কাজ করে, তার দক্ষতা বেড়ে যায় এখানে। রিডিউস ট্রেনিং কস্ট, আমার ট্রেনিং কস্ট লাগে না ওই জায়গায়, মানে ট্রেনিং করাতে বেশি কস্ট লাগে না, কারণ তখন আমার একটা মানুষে একটা জিনিসের উপর ট্রেন করা লাগতেছে। বাট যদি আমি লেবারটা ডিভিশন করে ভাগ না করি, তাহলে আমার কিন্তু প্রত্যেকটা মানুষের সবকিছুর জন্যই ট্রেন করতে হবে, তাহলে আমার ট্রেনিং কস্ট বেড়ে যাব। হেল্পস মাস প্রোডাকশন, মানে কি আমি অনেকগুলো জিনিস একলগে করতে পারি। তো অ্যাডাম স্মিথ নামে একজন লোক এই জিনিসটারে মানে মনিটর করছিল, যে তখন মানে ফার্স্টে একজন ওয়ার্কার 20টা পিন বানাইতো,
বাট ওই জিনিসটাকে স্পেশালাইজ করে 10টা ডিভিশন করছে, তখন 10 জন স্পেশালাইজড ওয়ার্কার 48,000 পিন বানাইতে পারে। এটা হচ্ছে তোর কনসেপ্ট। ডিভিশন অফ লেবার করলে কি হয়, মোর প্রোডাক্টিভিটি, মোর আউটপুট, লো কস্ট, হাই কনজাম্পশন, হাই লিভিং স্ট্যান্ডার্ড। এই তারপরে আসে ট্যাক্সের যে স্লাইডটা, ট্যাক্সের স্লাইডে আসি। ট্যাক্সের স্লাইডে খুব একটা বেশি কিছু নাই। ট্যাক্স হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আছে কিছু, মানে যেটা আমি সরাসরি গভর্নমেন্টে পে করি, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এইগুলা। ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো একজনের আরেকজন দিতে পারে না। আর এটা হচ্ছে মানুষের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে, যে যে বেশি টাকা ইনকাম করে তার ট্যাক্স বেশি, যে কম টাকা ইনকাম করে তার ট্যাক্স কম। এগুলো হচ্ছে ডিরেক্ট কস্ট, ডিরেক্ট ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্স কি, এই ট্যাক্স হচ্ছে আমরা ইনডিরেক্টলি দেই অন্যান্য প্রোডাক্ট কেনার মাধ্যমে, যেমন ভ্যাট, সেলস ট্যাক্স, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, এইসব। তো জিনিসগুলো কি একজনের আরেকজনের দেওয়া যায়। সাপোজ মনে কর আমি যদি এখন নাইমরে যদি কই নাইম একটা জিনিস কিনে নিয়ে আয়, তাহলে নাইমরা যদি কিনা আনে আমার ট্যাক্সটাও দিল, এরকম। আর এই ট্যাক্সটা ফিক্সড, যেমন 1 টাকার একটা চকলেটের উপর যদি 50 পয়সা ট্যাক্স ধরা হয়, এই 50 পয়সা ফিক্সড। যে বেশি ইনকাম করে তার জন্য 50 পয়সা, যে কম ইনকাম করে তার জন্য 50 পয়সা, এটা হচ্ছে ফিক্সড। আর ইনক্লুডেড ইন দ্য প্রাইস, ওই প্রাইসের ভিতরে ইনক্লুডেড থাকে। আর গভর্নমেন্টের জন্য জিনিসটা কালেক্ট করা ইজি হয়, কারণ সবার খুঁজতে হয় না, মানুষ জিনিসপত্র কিনলে ইনডিরেক্টলি ট্যাক্স দিয়ে ফেলতেছে। আর ট্যাক্সের বেনিফিট কি, ট্যাক্সের বেনিফিট হচ্ছে মানে ফান্ড, পাবলিক সার্ভিসে ফান্ড করতে পারে, যেমন হচ্ছে তোর স্কুল, তারপর তোর কি বলে হাসপাতাল, এইসব বানাইতে পারে। তারপর ইকোনমিক স্টেবিলিটি, মানে ইনফ্লেশন গুলারে কমানো যায়, তারপর ইনফ্লেশন রেগুলেট করা যায়, তারপরে রেগুলেশন করা যায়, মানুষের কত টাকা খরচ করবো না করবো, ট্যাক্স যদি আমি বাড়া দিই মানুষ কম খরচ করবো, ট্যাক্স কমাই দিলে বেশি খরচ করবো, এই জিনিসগুলো সরকার চাইলে রেগুলেট করতে পারে। তারপর রিডিউস ইনইকুয়ালিটি, দেখ গরিব মানুষ যারা তারা কম ট্যাক্স দিতেছে, আর যারা ধনী মানুষ তারা কি হইতেছে বেশি টাকা দিতেছে। তো এই যে দেখ যাদের কাছে যারা বেশি টাকা ইনকাম করতেছে তাদের কাছে টাকা নিয়ে আমি গরিবদের কাজে লাগাতে, মানে পুরো দেশের কাজে লাগাতে পারতেছি, এটা হচ্ছে একটা ওয়েলফেয়ারের মতো কাজ করতেছে। তো জিনিসটা আমি বলতেছি ইনইকুয়ালিটি কমায় আনতেছি। তারপর ডিফেন্সে আমি ট্যাক্সের টাকা খরচ করি। ইনফ্রাস্ট্রাকচার, মানে যে আমার যদি একটা নতুন বিল্ডিং লাগে সরকারের, ওটা আমি করতে পারি। তারপর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, ওই হাসপাতাল, রাস্তাঘাট, এইসব আর কি। এই হচ্ছে টোটাল ওভারভিউ। ট্যাক্সের একটা ম্যাথ আছে, ম্যাথটা হচ্ছে খুবই ইজি, মানে টাকা ভাগ করে, স্টেপ ভাগ করে আর কি করতে হবে। তো ওটার আমি ম্যাথের কোনো এক্সাম্পল পাই না, এর জন্য আমি ওটা করি না, জাস্ট মাথায় রাখছি। স্যারও মনে হয় কোনো এক্সাম্পল দিছিল না। ওইটা ওই যে দেখ আমি একটা কোশ্চেন দিছি সিভিল, ওই কোশ্চেন আসছে সিভিলের পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ ওই কোশ্চেন দিছি, দেখ সিভিলের দিছি, দেখ কই দিছস, গ্রুপে দেখ। 5 মিনিট দাঁড়াও, সেকেন্ড পেজে নাকি? হ্যাঁ, সেকেন্ড পেজে লাস্টের কোশ্চেন। Jihan works at Dhaka Bank PLC and earns annual income of এত, calculate total incomes tax liability, income tax liability। এখন কি আমি শখ মুখস্থ করে যাবো? শখ মুখস্থ না, ওইটা ওই যে ওর 10 লাখে কেমনে কয় টাকা দেওয়া লাগবে ওইটা কইছে না। 10 লাখে তোমার শখ তো মুখস্থ করা লাগবে, কয় টাকার উপরে কয় টাকা ট্যাক্স। হ্যাঁ শখ মুখস্থ করা লাগবে। হ্যাঁ, সরকারি তোর রিটার্ন তো মুখস্থ রাখতে হবে। মাইরা লাইছে, আমারও বেটাইছে এই বছর। আপনারও বেটাইছে? হ্যাঁ, এই যে 3 নাম্বার বলছিলাম, ইলিয়াস ভাই নামে বলে মামলা হইছে। মামলা হয়েছিল, পরে জিরো রিটার্ন দিয়ে দিছি। আচ্ছা ভাই, তাহলে কি করবো, যাই দিলে খাওয়া দাওয়া কর যা। হ্যাঁ খাওয়া এই দাওয়া। ম্যাথটা অনেক শোন, ট্যাক্সের ম্যাথটা ধর 3.5 লাখের উপরে গেলে ট্যাক্স দেওয়া লাগে, পরে হইলো 1 লাখ হইলে 5%, তাহলে 3.5 লাখের উপরে যে 1 লাখ ওইটা 5% হিসাব করবো। তারপরে যে 4.5 লাখের উপরে যেটি আছে ওইটি হইলো যে আবার শখ অনুযায়ী হিসাব করবো। হ্যাঁ। কথা হলো যে পড়া এই জায়গায় আছে, ঠিক আছে, পড়াগুলা খুবই অল্প, মানে সামনাসামনি নাই দেখে বুঝাই পারতেছি না, বাট সামনাসামনি হইলে বোঝানো দ্বারা ইজি হয়। এটা করিস তো কালকে সকালে, এইটাই কালকে সকালে পাবি না। আমি সকালে পড়া অল্প কানে ক্লাস নিলে তোরা 3 ঘন্টা। ভাই পড়া অল্প, সামনাসামনি হইলে জিনিসগুলো বুঝাইতে টাইম কম লাগতো। মনে কর পড়া বেশি না গ্রাফগুলো একা দেখাইতাম, বুঝছি ভালো না, বোঝা বুঝছি, মোটামুটি সবই বুঝছি। আচ্ছা এইটুকুই তো, এখন মোটামুটি এখন পড়বে বসি, যা থাকে কপালে, আল্লাহ বর্ষা। পড়াশোনা বাকি আছে, পড়েই বসে। পারলে কি 3 নাম্বারটা একটু সলভ করে দিস ওই কোশ্চেনের। হ্যাঁ
আচ্ছা আমি রাতে সলভ তিন করতে আপনারা সলভ করে দিয়ে দিন অনেক ভাই। কোশ্চেন আমি সলভ করে দিব না, সমস্যা নাই, আমি খায়ালই তারপরে। আচ্ছা খাওয়া ঠিক আছে, দাওয়া বেরোলাম। কর। আচ্ছা